এখানে আমাদের একটা আলাদা ডিপার্টমেন্ট আছে লিজন লুক। লিজন লুক। আপনি দেখবেন যে এখানে এখনো বসে আছে। হ্যাঁ, চেক করে দেখবেন যে এখনো বসে আছে। সো এই ডিপার্টমেন্টের কাজই হচ্ছে ক্লাসগুলোকে ট্র্যাক করা, চেক করা। ক্লাস ঠিকমতো হচ্ছে কিনা। আপনাদের সাথে কথা বলা যে আপনি ঠিকমতো বুঝতে পারছেন কিনা। হ্যাঁ, ইভেন আপনি আমাকে না জানিয়েও আপনি লিজনে কমপ্লেইনও করতে পারবেন আমার নামেই। সো ডোন্ট ওয়ারি। এটাই হচ্ছে ইস্যু। এবং এটা খুব গুরুত্বপূর্ণ বলে আমিও মনে করি। রাইট? এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি এটাকে আসলে আমাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল প্রপোজ আমিও এটাকে অ্যাকসেপ্ট করেছি। এতে করে কি হয়? একটা হচ্ছে স্বেচ্ছাচারিতা। ধরেন এটা আমার ইনস্টিটিউশন। আমি একটা IELTS জয় IELTS নামে খুলে ফেললাম। তো ওখানে কোনো জবাবদিহিতা থাকে না। নিজের মতো করে ধরেন ১ ঘন্টার ক্লাসে ৩০ মিনিট ধরেন গল্প করলাম। তাই না? আপনারা যেমন স্পিকিং অফ টপিক এ কথা বলেন, ওখানে অফ টপিক এ কথা বললাম ৩০ মিনিট। সো দ্যাটস হোয়াট হ্যাপেন্স রিয়ালি। রাইট? বাট ইফ ইউ আর somewhere where everything can be tracked, things get easier. আপনার ইমপ্রুভমেন্টও যেমন বোঝা যায়। আপনি যেমন বুঝতে পারছেন আপনার কতটুকু ইমপ্রুভ হচ্ছে, আমরাও বুঝতে পারছি কতটুকু ইমপ্রুভ হচ্ছে। আর লিজন লুক তো আছে এই সবকিছু ট্র্যাক করার জন্য। থাকি অনেক ভিডিও আমার সামনেও আসে যে লাইন সবগুলো চার্ট আপনি একটা ওয়েতে একটা প্যাটার্নে আসলে লিখতে পারবেন। সো এটা সাউন্ড ভেরি নাইস। তাই না? এটা শুনতে অনেক ভালো লাগে। ভালো লাগে। মাথায় রাখতে হবে কি ভালো লাগে। এটা শুনতে আমাদের ভালো লাগে। কিন্তু আসলে এটা কতটুকু আমাদের ভালো হয় সেটা একটু আমরা দেখানোর চেষ্টা করছি। যেমন পাই চ্যাটের ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি, দেখুন পাই চ্যাটের ক্ষেত্রে সংখ্যাগুলো যেমন অনেক নির্দিষ্ট বোঝা যায়। যেমন এটা 8% ওরা বলে দিচ্ছে। এটা 45% না? এটা 9% ওরা বলে দিচ্ছে। 15% ডিরেক্ট। কিন্তু আমরা যদি এরকম পাই চার্টে আমরা ডিরেক্টলি সংখ্যাটা বুঝতে পারি। কিন্তু লাইন গ্রাফের ক্ষেত্রে যদি একটু দেখি তাহলে সেখানে দেখুন তো এই যে এই সংখ্যাটা বা এই সংখ্যাটা এটা আসলে ঠিক কত? 60 এর কাছাকাছি। এটা 67 হতে পারে, 68 হতে পারে, তাই না? 67.5 হতে পারে। পারে না ভাই? পারে কিনা? রাইট? জি ভাইয়া। একুরেটলি আমরা পারি না কিন্তু এটা। যে এটা ঠিক কত। সো দেখুন তার মানে এই যে লাইন গ্রাফ ইভেন বার চার্টের ক্ষেত্রে যদি আমরা দেখি ২ একটা বার চার্ট যদি এখন সামনে পাই তাহলে দেখাতে পারবো যে একটা বার চার্ট যদি সামনে পাই যেমন এই বার চার্টটা যদি আমরা দেখি। যেমন এই সংখ্যাটা আমরা বলতে পারছি এটা 400,000 এটা 450,000 থেকে একটু বেশি। ঠিক কত বেশি একুরেটলি কিন্তু বলতে পারছি না। ধারণা করে বলতে হচ্ছে। তাই না? তো ধারণা করে বলতে হচ্ছে। তার মানে আমাদের যে গ্রাফগুলো আছে স্পেশালি লাইন গ্রাফ অ্যান্ড বার চার্ট এই ২ টা চার্ট কিন্তু আমরা আমাদের ডিজিটটা আমরা অ্যাকুরেটলি বলতে পারি না। যেটা আমরা পাই চার্টের ক্ষেত্রে যাদের সাউন্ড হচ্ছে একটু মিউট করে ফেলবো ভাই প্লিজ। হ্যাঁ, যেটা আমরা পাই চার্টের ক্ষেত্রে বা টেবলের ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি। সাউন্ড হচ্ছে ভাই মেধা। মেধা ভাই সাউন্ড হচ্ছে একটু মিউট করে ফেলি প্লিজ। ওকে। যেটা পাই চার্টের ক্ষেত্রে এবং টেবলের ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে লিখতে যাই তাহলে কিন্তু আমরা ভুল করব। লিখে তো ফেলতে পারবো কিন্তু আমরা স্কোরটা পাবো না। আপনারা যদি IELTS এর রাইটিং এর ক্ষেত্রে একটু দেখে থাকেন বিভিন্ন গ্রুপগুলোতে আপনারা ঘুরবেন। বিভিন্ন গ্রুপগুলোতে যদি আমরা দেখি যে IELTS এর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখব যে most of the student is miss their score in writing module. মৃধা আপনার সাউন্ডটা হচ্ছে ভাই একটু মিউট করতে হবে প্লিজ। বাকিদের সমস্যা হচ্ছে তো। সো কি বললাম যে অনেকেই স্কোরটা মিস করে। এটার প্রধান কারণই কিন্তু হচ্ছে যেটা করতে পারছো? আমাদেরকে যেই জিনিসটা তারা করতে বলে সেটা আমরা করছি না। তারা আমাদেরকে যেটা করতে বলে আমরা সেটা করছি। আমরা হয়তো লিখে দিয়ে আসছি কিন্তু আমাদেরকে যেটা বলে সেটা আমরা করছি না। আজকে আমি আপনাদেরকে একটু সবকিছু তো আর পড়াতে পারবো না একটা ক্লাসে। লাইন গ্রাফটা আসলে কিভাবে করব সেটা একটু দেখানোর চেষ্টা করব। ওকে? লাইন গ্রাফটা কিভাবে করা উচিত আপনার। সেটা একটু দেখানোর চেষ্টা করি। লেটস গো। চলেন। লাইন গ্রাফ পড়ার চেষ্টা করি। সো দেখুন এখানে একটা লাইন গ্রাফ আমি বের করে রেখেছি এটা আমাদের লেজনের বই থেকে নেওয়া। সো লাইন গ্রাফের চিন্তা করুন আমরা যখনই কোনো লাইন গ্রাফ করব বা যেকোনো গ্রাফ করব প্রথমত আমাদের কি থাকবে? প্রথমত আমাদের থাকবে হচ্ছে ভাই ইন্ট্রোডাকশন থাকবে। হ্যাঁ, আমাদের ফার্স্ট জিনিসটা থাকবে হচ্ছে ইন্ট্রো। ইন্ট্রোর পরে যেটা থাকবে সেটা হচ্ছে ওভারঅল। হ্যাঁ, ওভারঅল এর পরে আমাদের বডি 1 এন্ড বডি 2। চলেন প্রথমে আমরা একটু ইন্ট্রো দিয়ে আমরা শুরু করার চেষ্টা করি। হ্যাঁ, ইন্ট্রো দিয়ে আমরা একটু শুরু করার চেষ্টা করি। লেটস গো। দেখুন ইন্ট্রোডাকশন এর ক্ষেত্রে যেকোনো ইন্ট্রোডাকশন এর ক্ষেত্রে গ্রাফের জন্য মোস্ট অফ কেসেস আমরা চিন্তা করি কি আমাদেরকে প্যারাফ্রেজ করতে হয়। প্যারাফ্রেজ করতে হয়। সো কোয়েশ্চেনটা হচ্ছে এতটুকু পর্যন্ত বাকিটা হচ্ছে ইনস্ট্রাকশনস এটা যেকোনো কোয়েশ্চেনের জন্যই সেম থাকে। যেমন আমরা যদি ক্যামব্রিজের একটা কোয়েশ্চেন দেখি দেখুন বাকিটা কিন্তু সেম। সামারাইজ দ্য ইনফরমেশন বাকিটা কিন্তু সেম তাই না? সো উপরের অংশ সামারাইজের আগ পর্যন্ত হচ্ছে আমাদের কোয়েশ্চেন। সামারাইজের আগ পর্যন্ত আমাদের কোয়েশ্চেন। এটাকে আমাদেরকে প্যারাফ্রেজ করতে হয়। এখন প্যারাফ্রেজ করার ক্ষেত্রে আমরা একটু কনফিউশনে চিন্তা করি যে আসলে আমাদের এত ওয়ার্ড আমরা কিভাবে প্যারাফ্রেজ করব। এন্ড দ্য ট্রুথ ইজ ইউ ডোন্ট রিয়েলি নিড টু চেঞ্জ অল দ্য ওয়ার্ডস। কিছু কিছু ওয়ার্ড প্রত্যেকটা কোয়েশ্চেনে সেম থাকে। যেমন দি গ্রাফ বিলো। এটা মোটামুটি আপনি সব কোশ্চেনে পাবেন। দেখেন ক্যামব্রিজ 18 থেকে দেখাচ্ছি দি গ্রাফ বিলো। এখানে যদি চলে যাই দি গ্রাফ বিলো। সো আমরা আমাদের লেখাটা এভাবে শুরু করতে পারি। গ্রাফ যদি থাকে কোশ্চেনে হয়তো গ্রাফ থাকবে, কিছু সময় চার্ট থাকবে। যদি গ্রাফ থাকে আমরা চার্ট লিখবো, আর যদি চার্ট থাকে তাহলে গ্রাফ লিখবো। স্মল চেঞ্জ বাট স্টিল এ চেঞ্জ। ঠিক আছে? আমি আবার এগুলো দেখাবো যে একটা হচ্ছে যে আমি আপনাকে বলে দিচ্ছি ভাই এটা করেন। আর আরেকটা হচ্ছে আমি আপনাকে প্রুভ করে দিব যে এই জিনিসটা কেন করবেন আপনি।
এই জিনিসটা করলে কেন আপনি স্কোর পাবেন, আমরা ক্যামব্রিজের থেকে স্কোর দেখিয়ে আমরা এটা সলভ করে দিব। ঠিক আছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন আমরা এভাবে পড়ছি, রিজন তো আছেই। তো কি বললাম ভাই, চার্ট থাকলে গ্রাফ লিখবো, গ্রাফ থাকলে চার্ট লিখবো। এরপরে শোজ, এই ওয়ার্ডটা মোটামুটি সব জায়গায় থাকে। এখানে আমরা শোজ এর পরিবর্তে ইলাস্ট্রেটস লিখতে পারি, ডেমনস্ট্রেটস লিখতে পারি, যে ওয়ার্ডটা আপনার ভালো লাগে। ডেসক্রাইবস লিখতে পারি, হ্যাঁ, ইলাস্ট্রেটস, ডেমনস্ট্রেটস, ডেসক্রাইবস, এই তিনটে ওয়ার্ড আমরা লিখতে পারি। এরপর কি দেখুন, আনএমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্টকে আমরা এখানে জবলেসনেস বলেছি, রেটসকে ভ্যালুয়েশন বলেছি। ইউএসএ কে তো চেঞ্জ করে বাংলাদেশ লিখতে পারবো না, এই কারণে ইউনাইটেড স্টেটসই লিখছি, জাপান জাপান। এখন 93 থেকে 99, আমরা যদি এটা সংখ্যাটা যদি একটু কাউন্ট করার চেষ্টা করি, এটা 6 বছরের একটা সময়কাল। সো আমরা এখানে লিখতে পারছি ওভার দ্য 6 ইয়ার্স অফ পিরিয়ড, তাই ওভার দ্য 6 ইয়ার্স অফ পিরিয়ড। সো মার্চ 1993 টু মার্চ 1999। আলটিমেটলি দেখুন, এই জায়গাটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি, হাউ মেনি ওয়ার্ডস উই রিয়েলি রিড চেঞ্জ। গ্রাফ, শোজ, এটা মোটামুটি সব জায়গায় থাকবে, নাম্বার থাকবে, নেম থাকবে, এগুলো তো চেঞ্জ করার কিছু নেই। নাম্বারটা তো আপনি 93 কে 2003 লিখতে পারবেন না। তাহলে আলটিমেটলি আমরা চেঞ্জ করলাম কতটুকু, দুইটা ওয়ার্ড। সো ইন দ্যাট ম্যানার আপনি 2 থেকে আসলে 3-4টা ওয়ার্ড চেঞ্জ করলেই ইট উইল গোনা বি এ গুড ইন্ট্রোডাকশন। জাস্ট আপনি গ্রাফটাকে, জি ভাই কিছু বলবেন, যাবেন কিছু বলতে যাচ্ছেন। ইভেন দেখুন, আমরা যদি এখানেরও একটা কোয়েশ্চেন করি, সেমই হবে। এখানে গ্রাফ থাকলে কি লিখবো ভাই, গিভস ইনফরমেশন, গিভস কে কি লিখতে পারি, প্রোভাইড, প্রোভাইডস। ইনফরমেশন কে কি লিখতে পারি ভাই, ডাটা। অ্যাবাউট দিতে কিছু চেঞ্জ করার নাই। পার্সেন্টেজ কে কি লিখতে পারি, প্রপোর্শন। আর তেমন কিছু আসলে চেঞ্জ করার নেই, রাইট? সো দেখুন, এভাবে প্রত্যেকটা কোশ্চেন আপনি যদি এখানেও চলে আসেন, দি গ্রাফ বিলো, চার্ট, ইলাস্ট্রেটস, হ্যাঁ, নাম্বারকে ডেটা বলে দেন, টুরিস্টকে ভিজিটর্স বলে দেন, ইনে পার্টিকুলারকে আপনি সর্বোচ্চ স্পেসিফিক লিখতে পারেন। সো 2-3টার বেশি ওয়ার্ডের বেশি চেঞ্জ করা আসলে তেমন কিছু নেই। যদি এতটুকু করতে পারি তাহলে আমাদের ইন্ট্রোডাকশন হয়ে গেল। এরপর হচ্ছে ওভারঅল। এখন দ্য কোয়েশ্চেন ইজ, ইউ ক্যান রাইট দ্য ওভারঅল জাস্ট আফটার ইউর ইন্ট্রো, ইউ ক্যান রাইট দ্য ওভারঅল ইন দ্য এন্ড পার্ট অফ ইউর রাইটিং। আমরা দুই জায়গাটাই আমাদের ওভারঅলটা লিখতে পারি। একটা হচ্ছে আমাদের একদম ইন্ট্রোর পরপর লিখতে পারি, আরেকটা জায়গায় আমরা লিখতে পারি সেটা হচ্ছে আমাদের লেখার একদম শেষে গিয়ে আমরা লিখতে পারি আমাদের ওভারঅলটা। আমরা কেন সাজেস্ট করছি জাস্ট আফটার দ্য ইন্ট্রো, আমরা কেন ইন্ট্রোর পরে লেখার জন্য সাজেস্ট করছি, তার আগে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ ওভারঅল, ওভারঅলটা আসলেই কি। নেক্সট, হোয়াই ইজ ওভারঅল, আমরা ওভারঅলটা কেন লিখতেই হবে। এন্ড থার্ড, হোয়াই আফটার ইন্ট্রো, আমরা কেন ইন্ট্রোর পরেই সাজেস্ট করছি, হোয়াই আফটার ইন্ট্রো। কেউ বলতে পারি হোয়াট ইজ ওভারঅল, যে একজন মেসেজে এক দুই ওয়ার্ডে। বার্ডস আই ভিউ আর কি, মানে উপর থেকে যেটা দেখা যায় আর কি, টপ সাইড লোয়েস্ট, মানে বার্ডস আই ভিউ আর কি। দেখুন, when you watch a movie, right, আপনি যখন কোনো একটা মুভি দেখেন, আপনি যখন কোনো একটা খেলা দেখেন, তাই না, খেলাতে আমরা একজনকে ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে থাকি, তার না কি বলেন, যারা স্পোর্টস দেখে থাকেন ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে থাকি, বা খেলার কি পয়েন্টস গুলো বের করা হয়, তাই না, ইম্পর্টেন্ট, যেটা ছাড়া এই দিস গেম ইজ লাইক ইনভ্যালুয়েবল। লাইক আপনি যদি ওয়ার্ল্ড কাপ ফাইনাল কথা চিন্তা করেন, দ্য ইনিংস ফ্রম দ্য ট্রাভিস হেড, এটা ইনভ্যালুয়েবল, তাই না, এরকম লাইক দ্যাট ওয়ার্ল্ড কাপ ফাইনালে এমবাপ্পে ওর ম্যাসিভ পারফরম্যান্সটা ইনভ্যালুয়েবল ফুটবলের ক্ষেত্রে। সো আপনার গ্রাফেও একটা কিছু কি ফিচার্স থাকবে, কি ফিচার্স। ওভারঅল মানে হচ্ছে কি ভাই, কি ফিচার্স, মানে ইম্পর্টেন্ট ডেটাস, ইম্পর্টেন্ট ডেটা, ইম্পর্টেন্ট ডেটা আপনাকে খুঁজে বের করতে হবে। আপনার যে গ্রাফটা আছে এটার ইম্পর্টেন্ট ডেটা বের করতে হবে, এটাকেই বলে ওভারঅল। এটা কেন বলছি লিখতে হবে, দেখুন, as a writing band descriptors সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, এটা দেখেই টিচার আপনাকে মার্কিং করবে। there are 4 ক্রাইটেরিয়া, 4টা ক্রাইটেরিয়াতে আপনাকে আলাদা করে মার্ক করা হবে, ঠিক আছে। এবং যদি এখানে দেখি, দেখুন একটু যদি আমরা নিচ থেকে যদি দেখার চেষ্টা করি, দেখুন 6 এর জন্য কি ফিচার কিন্তু বলছে, ইভেন 5 এর জন্য কি ফিচার নিয়ে কথা বলতে বলছে, রাইট, 7 এর জন্য কি ফিচার নিয়ে কথা বলতে বলছে, ডিফারেন্ট ওয়েতে কথা বলার কথা বলছে, বাট কি ফিচার্স নিয়ে আপনাকে কথা বলতে হবে, দ্যাটস ইম্পর্টেন্ট, রাইট। সো কি ফিচার নিয়ে আমাদেরকে কথা বলতে হবে, এটা এই কারণেই আমাদের। কেন ওভারঅল লিখতে হবে ভাই, আপনি যদি হোয়াট এভার দ্য ওয়ে ইউ রাইট ইউর রাইটিং টাস্ক 1, ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য কি ফিচার ইউ ওয়ন্ট গেট মোর দেন 6। আমাদের যদি কি ফিচার যদি না থাকে তাহলে আমরা 6 এর বেশি আসলে পাবো না, রাইট। ইফ ইউ হ্যাভ এ as usual overall, then we will gonna get in around 6. But if we have a accurate, কি বললাম ভাই, accurate and clear overall, accurate and clear overall, then you will gonna get 7 or more. দেখুন এখানে আমাদের এখানে কি বলছে, কি ফিচার্স ক্লিয়ারলি প্রেজেন্টেড, হাইলাইটেড এন্ড ইলাস্ট্রেটেড। তো কি ফিচারটা আপনার থাকতে হবে কি, অ্যাকুরেট এন্ড ক্লিয়ার, এটা খুব ইম্পর্টেন্ট। আমি আপনাকে 9 পর্যন্ত হেল্প করতে পারবো না, কারণ আমি নিজে 9 পাইনি, আমি নিজে পেয়েছি 8, সো 8.5 ইন দ্য রাইটিং, সো আমি ততক্ষণ মধ্যে হেল্প করতে পারবো। সো কি ফিচার্স ক্লিয়ার থাকতে হবে এবং অ্যাকুরেট থাকতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য আমরা কি ফিচারটা শিখবো। এখন কেন ইন্ট্রোর পরে লিখতে বলছি, এখন তো আমরা বুঝতে পারছি দ্য ইম্পর্টেন্স অফ ওভারঅল। দেখেন, ইন দ্য এন্ড পোর্শন অফ ইউর and the end portion of, if you remember your school college days, in the end portion of your
এক্সাম, হোয়াট ইউ ডু? ইউ ডু রাশ, তাই না? আমরা রাশের মধ্যে থাকি। And when you're in the rush, you compromise the quality, right? When you are rush, you are compromise the quality. আমরা কোয়ালিটিকে কম্প্রোমাইজ করে ফেলি। হ্যাঁ? কোয়ালিটিকে কম্প্রোমাইজ করে ফেলি। তখন কিভাবে অ্যান্সারটা শেষ করব সেটা নিয়ে আমরা একটু বিজি হয়ে যাই। But you don't wanna compromise the quality of the overall, তাই না? এটা আমাদের জন্য খুব ইম্পোর্টেন্ট। সো আপনি ওভারঅলটা একদম সবার শেষে গিয়ে লিখেন, ইন্ট্রোর পরে লিখেন, doesn't really matter ভাই। doesn't really matter. বাট আমরা ইন্ট্রোর পরে লেখার জন্য সাজেস্ট করছি যাতে করে আপনি একটা লাস্টে গিয়ে রাশের মধ্যে গিয়ে ওভারঅলটা না লিখে ইন্ট্রোর পরে গিয়ে লিখেন। বাট আপনি যেকোনো জায়গায় লিখতে পারেন। সো yeah, that's the overall. এখন ওভারঅল আমরা আসলে কি লিখবো? রাইট? ওভারঅল আমরা কি লিখবো? আপনি দেখুন প্রত্যেকটা গ্রাফের ক্ষেত্রে, প্রত্যেকটা লাইন গ্রাফের ক্ষেত্রে, প্রত্যেকটা লাইন গ্রাফের কোন জিনিসটা থাকে? প্রত্যেকটা লাইন গ্রাফের একটা স্টার্টিং পয়েন্ট থাকে ভাই, একটা এন্ড পয়েন্ট থাকে, রাইট? প্রত্যেক লাইন গ্রাফে যে জিনিসটা আমরা সবসময় দেখতে পাই সেটা হচ্ছে ইনক্রিজ এন্ড ডিক্রিজ। কি দেখতে পাই ভাই? ইনক্রিজ এন্ড ডিক্রিজ। প্রত্যেক লাইন গ্রাফে আমরা এই জিনিসটা দেখতে পাবো যে লাইন গ্রাফটা ইনক্রিজ করছে আবার ডিক্রিজ করছে। এই দুইটা জিনিস আমরা দেখতে পাবো। যে কোনো লাইন গ্রাফ আমরা হোয়াট এভার দ্য লাইন গ্রাফ উই নেম ইট, প্রত্যেকটা লাইন গ্রাফে যে এটা দেখুন ইনক্রিজ ডিক্রিজ এটা থাকবেই প্রত্যেকটা লাইন গ্রাফে, ইটস আ মাস্ট। ঠিক আছে? সো আমাদের ওভারঅল এর ফার্স্ট সেন্টেন্সটাই হবে ইনক্রিজ ডিক্রিজ নিয়ে। যেগুলো ইনক্রিজ করছে সেগুলোকে বলে দিব ইনক্রিজ করছে, যেগুলো ডিক্রিজ করছে সেগুলোকে বলে দিব ডিক্রিজ করছে। এগুলো অন্য গ্রাফের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগবে, বাট আজকে আমরা লাইন গ্রাফের জন্য করছি। সো ইনক্রিজ ডিক্রিজ, যেমন এখানে আমরা যদি দেখতে পাই প্রথমটা ডিক্রিজ করেছে, সেকেন্ডটা ডিক্রিজ করেছে, থার্ড লাস্ট ওয়ান ডিক্রিজ করেছে, শুধুমাত্র দ্য ফার্স্ট থার্ড ওয়ান এটা দিস ওয়ান এটা যেখানে শুরু করেছে দেখুন এটা শুরু করেছিল এই জায়গাটাই, এটা শেষ করেছে মোটামুটি এখানে। সো এটা বলা যায় যে এটা বেশিরভাগ ইনক্রিজ করেছে, বাকিগুলো সবই ডিক্রিজ করেছে। সো দ্যাট উইল বি ইউর ফার্স্ট সেন্টেন্স, যে কোনগুলো ইনক্রিজ করছে কোনগুলো ডিক্রিজ করছে। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, দ্য টপ ভ্যালু এন্ড দ্য লোয়েস্ট ভ্যালু। আমাদের প্রত্যেকটা গ্রাফে এই জিনিসটা বের করাটা খুব ইজিয়ার হওয়া উচিত আমাদের জন্য, যে সবচেয়ে বড় ভ্যালু কোনটি এবং সবচেয়ে ছোট ভ্যালু কোনটি। লাইক এখানের জন্য দিস ইজ আওয়ার টপ ভ্যালু এন্ড এটার জন্য দিস ইজ আওয়ার লোয়েস্ট ভ্যালু, তাই নয় কি ভাই? এটা না, দিস ইজ আওয়ার টপ ভ্যালু এবং দিস ইজ আওয়ার লোয়েস্ট ভ্যালু। সো আমরা এই দুইটা সেন্টেন্স নিয়ে আমরা কথা বলতে পারি। আমি দেখাই একটা সেন্টেন্স আপনাদেরকে, ইফ পসিবল, যদি পসিবল হয় একটা সেন্টেন্স আপনাদেরকে দেখাবো, ইজিয়ার হবে। আপনি চাইলে এটা আপনাদের পাই চার্টও ইউজ করতে পারবেন সামটাইমস। যেমন দেখুন এখানের ক্ষেত্রে যদি আমরা দেখি, এই পাই চার্টের জন্য যদি দেখি, কোল কত ছিল 29, 30 ইনক্রিজ করলো না ভাই। আদার 4 হয়ে গেল কত 9 ইনক্রিজ করলো। নিউক্লিয়ার 6 হয়ে গেল কত 10 ইনক্রিজ করলো। পেট্রো 29 হয়ে গেল কত ভাই 19 ডিক্রিজ করলো। গ্যাস 29 হয়ে গেল কত 30 ইনক্রিজ করলো। তার মানে পেট্রো ছাড়া বাকি সবগুলো ইনক্রিজ করেছে। এখানে আমরা একটা সেন্টেন্স দিয়ে রেখেছি, আপনি চাইলে এটা ফলো করতে পারেন, আপনি চাইলে নিজের মতো লিখতে পারেন। ওভারঅল দিয়ে শুরু করবেন, বিকজ উই ডোন্ট ওয়ান্ট টু কনফিউজ আওয়ার টিচার, ইনস্ট্রাক্টর কে আমরা কনফিউজ করতে চাই না। সো ওভারঅল ওয়ার্ডটা দেখলে টিচার বুঝে ফেলবে যে আপনি এখন ওভারঅল দিবেন। অলমোস্ট অল দ্য এনার্জি, গ্যাস, কোল এন্ড নিউক্লিয়ার আদার ওয়াজ অ্যাক্সিলারেটেড, সবগুলো বেড়েছিল ইন 2005 while petro abated in the same time. সো দেখুন এখানে আমরা কেন হয়ালটা ইউজ করেছি, কেন অ্যাবেটেডটা কেন ইউজ করেছি, কারণ আমরা যদি একটু গ্রামার সেকশনে যাই 7 পর্যন্ত তারা কমপ্লেক্স নিয়ে কথা বলে, রাইট? 7 এর পরে যদি আমরা যাই তখন তারা আসলে অন্য স্ট্রাকচার নিয়েও কথা বলে। সো আপনার কমপ্লেক্স সেন্টেন্স আসলে লাগবে। ইভেন 6 এর জন্য তারা বলছে কমপ্লেক্স স্ট্রাকচারস ইউ নিড, কমপ্লেক্স সেন্টেন্স লাগবে। এখন দেখুন বডি লেখার সময় আমাদের সাধারণত অনেক কিছু মাথায় থাকে না। সো আমরা যদি দুই একটা কমপ্লেক্স সেন্টেন্স আমাদের ওভারঅলেই লিখে ফেলতে পারি, থিংস শুড বি ইজিয়ার ফর আস, যে আমরা এখানে কমপ্লেক্স সেন্টেন্স কভার করে ফেললাম। তো হয়ালটা দেওয়ার কারণে আমাদের কি হলো, এটা কমপ্লেক্স হয়ে গেল। আবার অ্যাবেটেড, অ্যাক্সিলারেটেড, দিস আর ভেরি গুড ওয়ার্ডস টু ইউজ। সো আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন, আপনার যদি নিজস্ব কোনো চয়েস থাকে ওয়ার্ডের আপনি সেটাও ইউজ করতে পারেন, আপ টু ইউ। বাট আমাদের প্রথম কথা হচ্ছে যে কোনগুলো ইনক্রিজ করছে ফার্স্ট সেন্টেন্সে এবং কোনগুলো ডিক্রিজ করছে, ইনক্রিজ করছে কোনগুলো এবং কোনগুলো ডিক্রিজ করছে এটা খুঁজে বের করা। দ্যাটস আওয়ার ফার্স্ট জব। ওকে, সেকেন্ড জব কি বললাম ভাই? যে সেকেন্ড জব হচ্ছে টপ ভ্যালু, লোয়েস্ট ভ্যালু। এটা আমাদের একটা সেন্টেন্স তৈরি করা আছে, আপনি চাইলে ফলো করতে পারেন, আপনি চাইলে নাও করতে পারেন। যদি ফলো করতে চান তাহলে আপনাকে তিনটা জিনিস বের করতে হবে। মেইন থিম অফ কোয়েশ্চেন, টপিক মানে হচ্ছে সবচেয়ে বড় ভ্যালু কোনটি, লোয়েস্ট ভ্যালু মানে হচ্ছে সবচেয়ে ছোট ভ্যালু কোনটি। যেমন এখানে একটা কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনটা নিয়ে আমরা কাজ করছিলাম ফার্স্ট সেন্টেন্সেই, সেটারই দি পাই চার্ট শো দ্য কম্পারিজন অফ ডিফারেন্ট কাইন্ডস অফ, কি দেখাচ্ছে, এনার্জি প্রোডাকশন অফ ফ্রান্স ইন 2 ইয়ার্স, দুইটা ইয়ারে ফ্রান্সের এনার্জি প্রোডাকশন দেখাচ্ছে। তার মানে এখানে আমাদের মেইন ভ্যালু, এখানে আমাদের মেইন থিমটা কি ভাই, এনার্জি প্রোডাকশন, তাই না? এখানে কি নিয়ে কথা হচ্ছে, এনার্জি প্রোডাকশন নিয়ে কথা হচ্ছে। ভাই আপনি কি বুঝতে পারছেন, বুঝতে পারছেন জিনিসগুলো যেভাবে পড়াচ্ছি? এনার্জি প্রোডাকশন নিয়ে কথা হচ্ছে, তাই না? জি। সো দেখুন
আমরা বের করে ফেললাম। স্যার একটু আস্তে আস্তে বলেন, খুব ফাস্ট বলতেছেন, সমস্যা হয়ে যেতেছে। আর একটু ধীরে পড়বে, আর একটু স্লোলি যাব। জি স্যার একটু ডিসপ্লে গেলে অনেক ভালো হবে, কারণ অনেক স্লো গেলে একটু কম পড়াতে পারবো, বাট ঠিক আছে, ওকে, আর একটু স্লো পড়াচ্ছি। স্যার ক্লাসটা কি রেকর্ড করা হবে? ঠিক আছে। এছাড়াও ক্লাস রেকর্ড করা থাকবে, সো ডোন্ট ওয়ারি। হ্যাঁ, আপনার রেকর্ড চাইলেও পাবেন। তাহলে স্যার রেকর্ড থেকে ঠিক করে আছে গ্রুপে দিয়ে দিবেন? না, গ্রুপে দিব না, এটা শুধুমাত্র পার্সোনাল, এটা সবার জন্য না ভাই। আমরা চাইলে তো এটা ইউটিউব লাইভ করতে পারতাম, এটা চাইলে আমরা ফেসবুক লাইভ করতে পারতাম, কিন্তু আমরা সেটা করছি না, কারণ উই ওয়ান্ট টু প্রোভাইড দোজ যারা আমাদের সাথে টেক্সটে আসলে পার্সোনালি আমাদের সাথে কথা বলেছে, যোগাযোগ করেছে অ্যাটলিস্ট ওয়ান্স। আমি শুধু তার জন্য provide করতে স্যার যাচ্ছি। ফার্স্টের টুকু একটু মিস করেছি তো, তাহলে আপনাকে হ্যাঁ, পেয়ে ব্লগ যাবেন। দিলে তো পরে ভিডিওটা পেয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা ধন্যবাদ। দেখুন এখানে এনার্জি প্রোডাকশন, রাইট? সো এই কোশ্চেনটাতে আমাদেরকে কি বলা হচ্ছে, এনার্জি প্রোডাকশন নিয়ে আমাদের কথা বলা হচ্ছে, রাইট? এটা আমরা বের করে ফেললাম। সেকেন্ড কোন জিনিস বের করতে হবে, সবচেয়ে বড় ভ্যালু বের করুন তো। এখানে সবচেয়ে বড় ভ্যালু কোনটি? এই পুরো কোশ্চেন জুড়ে সবচেয়ে বড় ভ্যালু কোনটি? স্যার পেট্রোল না স্যার, লিখেন কোল স্যার, লিখেন। কোল স্যার। দেখি বের করেন সবচেয়ে বড় ভ্যালু কোনটি এবং সবচেয়ে ছোট ভ্যালু কোনটি, এটা লিখেন, বলেন। দেখুন সবচেয়ে বড় ভ্যালু হচ্ছে কোল, এটা দেখুন 30.93, এটা হচ্ছে সবচেয়ে বড় ভ্যালু। এবং সবচেয়ে ছোট ভ্যালু কোনটি দেখুন? আদার স্যার জি স্যার 4.90%। ছোট ভ্যালু হচ্ছে আদার এখানে। তো দেখুন এখানে সেন্টেন্স তৈরি করা আছে, আপনারা চাইলে এটা ফলো করতে পারেন। শুরু করতে পারেন ফার্দার মোড দিয়ে, ইন অল টাইপস অফ, ফার্দার মোড দিয়ে শুরু করে ইন অল টাইপস অফ লিখে ফেললাম। দেখুন একসাথে স্ট্রাকচারটাও শিখবে, একই সাথে উদাহরণটাও শিখবো, হ্যাঁ একই সাথে। সো ফার্দার মোর ইন অল টাইপস অফ লিখে ফেললাম, ফার্দার মোর ইন অল টাইপস অফ। আচ্ছা, এরপরে লিখে ফেলতে হবে মেইন থিম অফ কোশ্চেন। আমাদের মেইন থিম অফ কোশ্চেনটা কি ভাই? এনার্জি প্রোডাকশন, তাই না? আমাদের মেইন থিম অফ কোশ্চেন হচ্ছে এনার্জি প্রোডাকশন, ঠিক আছে? সো এই যে এনার্জি প্রোডাকশন লিখে ফেললাম। আচ্ছা, এরপর আমরা কি লিখবো? রাইট দ্য নেম অফ দ্য হাইয়েস্ট পিক, সবচেয়ে বড় ভ্যালুর নামটা লিখবো। সবচেয়ে বড় ভ্যালুর নাম হচ্ছে কি? কোল, লিখে ফেললাম কোল। আচ্ছা, এরপর এখান থেকে এখান পর্যন্ত একটু মেমোরাইজ করতে হবে, পিকটা দরকার। এখান থেকে এখান পর্যন্ত একটু মেমোরাইজ করতে হবে, যদি মেমোরাইজ করতে পারেন ভালো। যে ওয়াজ দ্য টপ whereas the bottommost was occupied by, কেন করবেন সেটা বলে দিচ্ছি কিছুক্ষণ পরেই। সো লিখে ফেললাম কোল ওয়াজ দ্য টপ whereas the bottommost was occupied by। এরপর কি লিখতে হবে? রাইট দ্য নেম অফ দ্য লোয়েস্ট পিক, সবচেয়ে ছোট ভ্যালুর নাম লিখবো। সবচেয়ে ছোট ভ্যালুর নাম কি ভাই? আদার। তাহলে তিনটা জিনিস আমাদের এখান থেকে বের করার দরকার ছিল। একটা হচ্ছে আমাদের কোশ্চেনের মেইন থিম, সবচেয়ে বড় ভ্যালুর নাম, সবচেয়ে ছোট ভ্যালুর নাম, বাকিটা মোটামুটি প্রিমেড। এখন এটা আপনাকে কেন এভাবে লিখতে বলছি, কয়েকটা কারণে। দেখুন প্রথমত স্যার এটা কি ওভারঅল স্যার? হ্যাঁ, ওভারঅল সেকেন্ড সেন্টেন্স, জি স্যার। ঠিক আছে? দেখুন এখানে হয়ারাজ করা হয়েছে, আপনার মনে আছে আগের সেন্টেন্সটা আমরা হয়াল দিয়ে করেছিলাম, আবার এই সেন্টেন্সটা আমরা হয়ারাজ দিয়ে করছি। এটা রিজনটা কি? এটা রিজনটা একটু দেখাই আগে। দেখুন ওরা বলছে ভ্যারাইটি অফ কমপ্লেক্স স্ট্রাকচারস, তারা আপনাকে শুধুমাত্র একটা কমপ্লেক্স স্ট্রাকচার লিখতে বলেনি, কমপ্লেক্স স্ট্রাকচারের ভ্যারাইটি। এটা কিন্তু আমি ব্যান্ড 7 এর জন্য দেখাচ্ছি, হ্যাঁ। ভ্যারাইটি অফ কমপ্লেক্স স্ট্রাকচারের ভ্যারাইটি আপনাকে লিখতে বলছে ভাই। তাহলে আমরা ওভারঅলেই কিন্তু কমপ্লেক্সের ভ্যারাইটি আমরা কভার আপ করে ফেলতেছি। দুই ধরনের আমরা কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করলাম। আরো কি, আমরা কয়েকটা ভালো ওয়ার্ড ইউজ করেছি, বটম মোস্ট। এখানে দেখুন এখন 7 এর জন্য যদিও আপনাকে ভ্যারাইটি অফ কমপ্লেক্স স্ট্রাকচার বলছে, যখন 7 থেকে একটু বেশি পেতে চাইবো আমরা, বা বেশি, কারণ রাইটিং টাস্ক ওয়ান আসলে নাম্বার পাওয়াটা ইজিয়ার। দেখুন তখন কি বলছে? ওয়াইড রেঞ্জ অফ স্ট্রাকচারস। তখন কি আর কমপ্লেক্স বলছে ভাই? তখন কিন্তু তারা কমপ্লেক্স বলছে না, তখন তারা বলছে অন্যান্য স্ট্রাকচারও আপনি ইউজ করেন, ওয়াইড রেঞ্জ অফ স্ট্রাকচারস এটা আপনি ইউজ করেন। এই কারণে আমরা প্যাসিভ করেছি, ওয়াজ অকুপাইড। তাহলে অন্তত গ্রামার সেকশনের জন্য তারা যে জিনিসগুলো তাদের চাওয়া, যে এক্সেলেন্স গুলো আপনাদের থেকে চাচ্ছে, সেটা আমরা ওভারঅলেই দুইটা সেন্টেন্সে আমরা অনেকটুকু কভার করে ফেলতে পারছি। এছাড়া আমরা ভালো ভালো কিছু ওয়ার্ড ইউজ করেছি, অ্যাক্সেলারেটেড, অ্যাবেটেড, হ্যাঁ, বটম মোস্ট, টপ, অকুপাইড, ভালো ভালো কিছু ওয়ার্ড আমরা ইউজ করেছি। আরেকটা উদাহরণ দেখি ভাই, তাহলে ক্লিয়ার হবে। হ্যাঁ, দেখুন এখানে গুড ট্রান্সপোর্টেড ইন দ্য ইউকে, তার মানে আমাদের এখানে মেইন থিম কি? ট্রান্সপোর্টেশন, তাই না ভাই? এখানে ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলছে না? রোড, ওয়াটার, রেল, পাইপলাইন, এগুলো সব কি ট্রান্সপোর্টেশন না? জি স্যার। এখানে সবচেয়ে বড় ভ্যালু কোনটা বলুন, বের করেন, মেসেজে লিখেন। সবচেয়ে বড় ভ্যালু আর সবচেয়ে ছোট ভ্যালু, লোয়েস্ট, লিখেন সবাই। একটু পড়াশোনা করাই আপনাদেরকে, একটু টেস্টও করি। লিখেন সবচেয়ে বড় ভ্যালুর নাম, সবচেয়ে ছোট ভ্যালুর নাম। স্যার সবচেয়ে বড় ভ্যালু হলো রুট আর সবচেয়ে ছোট ভ্যালু হলো রেল।
রেল। একটু ভাই লিখেন, হ্যাঁ, মেসেজে। ওকে, অলরাইট। দেখেন এখানে, হ্যাঁ, রোড অ্যান্ড পাইপলাইন, নাইস ওয়ান। সো রোড হচ্ছে সবচেয়ে বড় ভ্যালু আর পাইপলাইন হচ্ছে সবচেয়ে ছোট ভ্যালু। সো তিনটা জিনিস আমরা পেয়ে গেছি ভাই, ট্রান্সপোর্টেশন, রোড অ্যান্ড পাইপলাইন। এবার বাকিটা এখানে বসাবো। এই যে একটা হচ্ছে ট্রান্সপোর্টেশন অ্যান্ড দেন রোড অ্যান্ড দেন পাইপলাইন। আচ্ছা, পিকটা আমরা বলেছি এই ওয়ার্ডটা দরকার নেই, বাকিটা। এবার এটা একটু ভাই 1 মিনিটে পড়ে দেখেন তো কেমন লাগতেছে, ঠিক আছে কিনা পড়ে দেখেন তো। অলরাইট, পড়তে পেরেছি এটা ভাই? কেমন লাগতেছে? সব ঠিকঠাক লাগতেছে জি স্যার। নাকি অকওয়ার্ড লাগতেছে? না স্যার। কি মনে হয় এখন ওভারঅল এভাবে যদি আমরা চাই যে ইনক্রিজ কোনগুলো করতেছে, টপিক, তারপরে বটম মোস্ট, এই দুইটা জিনিস নিয়ে আমরা লিখতে পারবো ভাই ওভারঅলটা? বাকিগুলো পরে চিন্তা করি, ওভারঅলটা লিখতে পারবো কিনা? জি স্যার, লিখতে পারবো স্যার। ইয়েস নো লিখেন তো একটু মেসেজে, একটু ইয়েস নো লিখেন। যারা লিখতে পারবেন মনে হচ্ছে ইয়েস লিখেন, যারা লিখতে পারবেন না লিখেন এটা। আচ্ছা, আর ক্লাসের শেষের দিকে আমরা ডিসকাউন্টমেন্ট অ্যানাউন্স করব, সো থাকেন, উইল টক। আর এখানে লিখেন ইয়েস নো লিখেন একটু। সবাই লিখতে পারবেন, এত ভালো স্টুডেন্ট, সবাই ভালো। ওকে, অলরাইট, অলরাইট, গুড। ওকে, নাইস ওয়ান, গুড ওয়ান, সুপার। ওকে, সো আমরা ইন্ট্রো শিখে ফেললাম ভাই, ওভারঅল শিখে ফেললাম। হ্যাঁ, এবার একটু আমরা দেখি আসলে এই ধরনের ওভারঅল লিখলে আমরা কত নাম্বার পেতে পারবো। হ্যাঁ, এটা একটু চেক করে আসি, লেটস গো, চলেন। সো ক্যামব্রিজে সাধারণত আপনি খুব ভালো ব্যান্ড স্কোরের নাম্বার কম পাবেন। সো এটা একটা আছে, ক্যামব্রিজ এইটা একটা অ্যান্সার আছে যেটাতে একটা স্টুডেন্ট ব্যান্ড স্কোর 8 পেয়েছিল। সো এখানে আমরা কয়েকটা জিনিস একটু ইভালুয়েট করার চেষ্টা করব, অন্তত আমাদের ওভারঅলটা অন্তত ইভালুয়েট করার চেষ্টা করব যে ওর ওভারঅলটা কেমন, আমরা কতটুকু কাছাকাছি আছি তার ওভারঅলের, হ্যাঁ, আমরা আসলে কি আরেকটু বেটার করতে পারি কিনা, দ্যাট উইল গানা লুক ফর। প্রথমে কোশ্চেনটা একটু দেখে আসি, চলেন ভাই। এটা কোশ্চেনটা হচ্ছে দি গ্রাফ বিলো শোজ দ্য কোয়ান্টিটিস অফ গুড ট্রান্সপোর্টেড, মাত্র যেটা করলাম তাই না, সেম জিনিস না ভাই, মাত্র যেটা করলাম, গুড ট্রান্সপোর্ট। তো দেখেন এই স্টুডেন্টটা কি ওভারঅল লিখেছে। সো সে ওভারঅল এখান থেকে লিখে শুরু করেছে, নো প্রবলেম। ইন্ট্রোডাকশন কি করেছে দেখেন, দি গ্রাফ ইলাস্ট্রেটস, গ্রাফকে চার্ট লিখতে পারতো না, পারতো কিনা, যেভাবে শিখিয়েছি মাত্র আপনাদেরকে। সো 8 পেয়েছে, তার মানে একটু বেটার তো পেতে পারতো, 100% তার কারেক্ট লিখা নাই, রাইট? সো চার্ট লিখতে পারতো। দ্য কোয়ান্টিটিস অফ গুড ট্রান্সপোর্টেড, দেখেন ওয়ার্ড দুই একটা যে সিনোনিম করতে হবে, গুডস এর জায়গায় প্রোডাক্টস লিখতে পারতো না, পারতো কিনা? সো ট্রান্সপোর্ট ইন দ্য ইউনাইটেড কিংডম বাই 4 ডিফারেন্টের জায়গায় স্পেসিফিক লিখতে পারতো, পার্টিকুলার লিখতে পারতো, হ্যাঁ, মোটস এর জায়গায় মিডিয়া লিখতে পারতো। সো মোটামুটি কপি করেছে সে, বলা যায় ইন্ট্রোটাকে আরেকটু বেটার করলে চাইলেও করতে পারতো। ওভারঅলটা পড়ে দেখেন, ওভার দ্য স্প্যান অফ 28 years the quantities of goods transported by road, water, pipeline have all increased, while এই স্টুডেন্ট কিন্তু আমাদের থেকে পড়ে নাই, ওকে, সো ডোন্ট ওয়ারি। দ্য কোয়ান্টিটি ট্রান্সপোর্টেড বাই রেল হ্যাভ রিমেইনড দ্য কনস্ট্যান্ট অ্যাবাউট 40 millions। তারপরে কি লিখছে দেখেন, দি লার্জেস্ট, ওরা লার্জেস্ট লিখছে, আমরা এর থেকে বেটার ওয়ার্ড লিখছি তাই না, টপ, মানে গুড ট্রান্সপোর্টেড বোথ ইন, তো ওয়াজ এত মিলিয়ন, হয়াল। দেখেন এখানে সে একই স্ট্রাকচার ইউজ করেছে তাই না, হয়াল আবার হয়াল, আমরা ডিফারেন্ট স্ট্রাকচার ইউজ করেছি না, হায়ার অ্যাজ, বুঝতে পারছি ভাই, হায়ার অ্যাজ ডিফারেন্ট স্ট্রাকচার ইউজ করেছি না আমরা, দুইটাতে দুই ধরনের স্ট্রাকচার ইউজ করেছি। ইয়েস স্যার। দা সে লোয়েস্ট লিখছে, আমরা লোয়েস্টের থেকে আরো বেটার ওয়ার্ড ইউজ করছি না, বটম মোস্ট, আরো বেটার ওয়ার্ড আমরা ইউজ করছি। সো দেখুন সে যদি এটা লিখছে, এটাতে টিচার তাকে এই যে এই ধরনের এটা লিখছে, এটা টিচার তাকে কি কি কমেন্ট দিয়েছে দেখেন, দি আনসার কভারস অল দ্য রেলেভেন্ট ইনফরমেশন, ওকে, এন্ড ক্লিয়ারলি, দেখুন ক্লিয়ারলি হাইলাইটস দ্য মেইন ট্রেন্ডস এন্ড কম্পারিজন। সে মেইন ট্রেন্ডস এন্ড কম্পারিজনটা ক্লিয়ারলি হাইলাইট করেছে। এখন আমরা যেভাবে শিখলাম, আমরাও যদি এভাবে যদি লিখতে পারি, তাহলে আমাদেরকেও এই কমেন্টটা দিতে হবে না টিচার, অ্যাট লিস্ট আমরা তার একটু বেটার ভাবে লিখতে পারবো, ডিফারেন্ট স্ট্রাকচার দিয়ে লিখতে পারবো। যখন লিখবো আমাদেরকে অন্তত এই কমেন্টটা তো অন্তত টিচার দিতে হবে নাকি বলেন, যে এক্সামিনার আমাদের খাতা চেক করবে, আমাদের এখানে যারা আছেন। জি ভাই। সো দেখুন এই যে এই জায়গাটা তারাও এই কথাটাই এখানে কিন্তু বলছে যে কি ফিচার্স আপনি স্কিলফুলি সিলেক্ট করেছেন কিনা, ক্লিয়ারলি প্রেজেন্ট করেছেন কিনা, ইলাস্ট্রেটটা পরে আমরা বডিতে গিয়ে করব, বাট এই জিনিসটা যাতে সবাই লিখতে পারেন, আর কোনো চাপা নেই এখন পর্যন্ত যতটুকু পড়িয়েছি। এর পরেরটুকু যাই ভাই, ওভারঅল শেষ, মোটামুটি পারবেন হোপফুলি। এখন বডিতে যাই, দেখুন প্রত্যেকটা লাইন গ্রাফের, ইচ অ্যান্ড এভরি লাইন গ্রাফ, প্রত্যেকটা লাইন গ্রাফের একটা কমন ফেনোমেনা আছে, প্রত্যেকটা লাইন গ্রাফের এটার একটা স্টার্টিং পয়েন্ট আছে, এটার একটা এন্ড পয়েন্ট আছে, প্রত্যেকটা লাইনের একটা স্টার্টিং পয়েন্ট, একটা এন্ড পয়েন্ট, একটা স্টার্টিং পয়েন্ট, একটা এন্ড পয়েন্ট। আমরা যে ভুলটা করি,
আমরা প্রত্যেকটা পয়েন্ট নিয়ে কথা বলি, এটা নিয়ে কথা বলি, এটা নিয়ে কথা বলি, এটা নিয়ে কথা বলি, কিন্তু ক্যামব্রিজ কি আসলে আমাদেরকে তাই চাচ্ছে? আমি যদি ক্যামব্রিজের কোশ্চেনটা একটু পড়ি, দেখুন তারা কি বলছে, সামারাইজ দ্য ইনফরমেশন। তারা কি সবগুলো ডাটা নিয়ে কথা বলতে বলছে নাকি সামারি করতে বলছে? মূল পয়েন্টগুলো বল। তো সেটা কিভাবে করতে বলছে সেটাও বলে দিচ্ছে, বাই সিলেক্টিং অ্যান্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স। সো আপনি মেইন ফিচার গুলোকে নিয়ে তারা সিলেক্ট করতে বলছে এবং মেইন ফিচার গুলোকে তারা রিপোর্ট করতে বলছে। এবং আরেকটা জিনিস করতে বলছে, মেক কম্পারিজনস হোয়ার রেলেভেন্ট। সো আপনার যেখানে যেখানে কম্পারিজন করা যাবে। তার মানে আমাদের মূল কাজ হচ্ছে সামারি করা, কোন জিনিসগুলোর মেইন ফিচার্স গুলোর সামারি করা, এন্ড আমাদের কম্পেয়ার করা। দ্যাটস আওয়ার গোল। গোলটা বুঝতে হবে, সবকিছু না। দেখুন এখানে যদি চলে আসি, কোথায় ছিলাম, এখানে এই জায়গাটা যদি চলে আসি, এখানে আপনি যদি দেখুন প্রত্যেকটা লাইনের যেটা বললাম একটা স্টার্টিং পয়েন্ট থাকে, যেমন এটা আরেকটা লাইন গ্রাফ দেখুন, প্রত্যেকটা লাইন গ্রাফের একটা স্টার্টিং পয়েন্ট থাকবে, একটা এন্ড পয়েন্ট থাকবে। এখন দেখুন যে কোনো কিছুর আপনি লাইন গ্রাফ বাদ দিয়ে দেন, যে কোনো কিছু শুরু এবং শেষ, এটা ইম্পর্টেন্ট ফিচার না ভাই? কোন একটা মানুষ কোন দিন জন্মগ্রহণ করলো, কোন দিন মৃত্যুবরণ করলো, এটা তার জীবনের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ফিচার না, নাকি বলেন? সো এই লাইন গ্রাফের জন্য কিন্তু শুরুটা ঠিক কোথায় হয়েছে, শেষটা ঠিক কোথায় হচ্ছে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফিচার। এবং এই জিনিসটাই, শুরুটা ঠিক কোথায় হচ্ছে প্রত্যেকটা গ্রাফের, এটা আমরা আমাদের বডি ওয়ানে বলে দিব। শুরুটা কোথায় হচ্ছে সেটা বলবো। দেখুন শুরুটা এটা কোথায় হচ্ছে, in 1971 almost half of all British households did not have regular use of a car, তাই না? হাফ, এই যে অলমোস্ট হাফ, 50টাকে অলমোস্ট হাফ বলছে, did not have a regular use of car, এটা হচ্ছে no car. Around 44%, around 44%, এই যে এটাকে বলছে around 44% of household had one car, but only about 7%, এই যে এটার কথা বলছে, দেখেন এটার কথা বলছে, 7% had two cars. It was uncommon for families to own 3 or more cars. এই যে আনকমন, জিরোর কাছাকাছি, তাই না? 3 or more cars with around 2% household falling into this category. এখন দেখুন এই জায়গাটায় যদি আমরা চিন্তা করি, এই ওয়ার্ডগুলো আমরা সব জায়গায় লিখতে পারবো। falling into this category সব জায়গায় লিখতে পারবো না? অলমোস্ট, অ্যারাউন্ড পারবো কিনা ভাই? বাকি সব জায়গায় আমরা এটা ব্যবহার করতে পারবো। অন্য জায়গায় যখন আমরা লাইন গ্রাফ নিয়ে কথা বলতে পারবো। যেমন দেখুন এখানেও কিন্তু সেম জিনিস, যে কোনো লাইন গ্রাফের আমরা প্রথম বডিটাতে আমরা লিখবো স্টার্টিং পয়েন্ট গুলো নিয়ে। যেমন এখানে এটা 1991, মানে এটা হচ্ছে 1990। So in 1990 around 3.3 million tons of acid rain emissions came from the electricity, gas and water. So 3.3 এটা নিয়ে কথা বললো। And then the transport and communication sector was responsible for 0.7%, এই যে উপর এটা নিয়ে কথা বলছে। While the domestic sector produced around 0.6, এই যে এটা 5 এর একটু উপরে যেটা আছে, 0.6 million tons. Just over 2 million tons of acid rain gases falling into this category, বলা যাবে? বুঝতে পারছি কিভাবে একটা লার্নিং আরেকটাতে ইনপুট করব ভাই? বলা যাবে না এখানে falling into this category? Yes or no? জি ভাই বলেন। Falling into this category. Very good. Falling into this category. তারপরে এই যে আমরা যেগুলো ওখান থেকে শুনে আসছে, যে অ্যাবাউট, হ্যাঁ, অ্যারাউন্ড, সেম এই ওয়ার্ডগুলোই আমরা ব্যবহার করতে পারবো। সো আমরা যখন প্রথম বোর্ডে লিখবো, আমরা কি নিয়ে কথা বলবো ভাই? স্টার্টিং পয়েন্টগুলো নিয়ে কথা বলবো, স্টার্টিং পয়েন্টগুলো নিয়ে কথা বলবো। দ্যাটস আওয়ার জব। যখন আমরা সেকেন্ড বডিতে যাব, একটু ভালো করে খেয়াল করুন, তাহলে এরপর থেকে লাইন গ্রাফ নিয়ে কোনো প্রবলেম ফেস করবেন না হোপফুলি। সেকেন্ড বডিতে গিয়ে আমরা এন্ড পয়েন্ট নিয়ে কথা বলবো এবং ডিফারেন্স নিয়ে কথা বলবো। ডিফারেন্স কি? এই জিনিসটা শুরু হয়েছে কোথায়, এটা শেষ হয়েছে কোথায়। এটার একটা এন্ড পয়েন্ট এবং একটা কি বললাম, দুইটা জিনিস, একটা হচ্ছে এন্ড পয়েন্ট আর একটা হচ্ছে ডিফারেন্স, দুটো জিনিস, এন্ড পয়েন্ট এন্ড ডিফারেন্স, এই দুইটা জিনিস নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। দেখুন ওরা বলছে এমিশনস ফ্রম ইলেকট্রিসিটি, গ্যাস এন্ড ওয়াটার সাপ্লাই ফেল ড্রামাটিক্যালি, এই যেটা দেখেন কমতে 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 একদম ড্রামাটিক্যালি এই জায়গায় চলে আসছে, এবং এটা হচ্ছে কত, 0.5, তাই না? এটা 0.5, দেখুন 0.5 মিলিয়ন টনস ইন 2007, লাস্ট ইয়ার হচ্ছে 2007, এ ড্রপ অফ অলমোস্ট 3 মিলিয়ন টনস। সো এটা ছিল 3.5, প্রায় নেমে এসছে প্রায় 0.5 এ। তাহলে কতটুকু কমলো? ম্যাথে মোটামুটি ভালো হলো, বের করতে পারার কথা, প্রায় 3 মিলিয়ন
টনস কমে গিয়েছে। While acid rain gases from domestic sector and other industries fall gradually, যে বাকিগুলো মোটামুটি gradually fall করেছে। The transport sector saw a small increase, এই যে এই সেক্টরটার কথা বলছে, এটা একটু স্মল ইনক্রিজ দেখেছে, রিচিং এ পিক অফ 1 মিলিয়ন। এটা সবচেয়ে বড় হয়েছে, পিকে মানে সবচেয়ে বড় কবে হয়েছে, যে 2005 এ গিয়ে সবচেয়ে 1 মিলিয়নে গিয়ে পড়েছে। আপনি চাইলে আরো দুই একটা কথা বলা যায়, যেমন এখানে ফ্ল্যাকচুয়েট হয়েছে, এটা বলা যায়। এখানে একটাকে ক্রস করে গেছে, এরকম দুই একটা সেন্টেন্স বলা যায়, বাট মেইনলি এই জিনিসগুলো। আরেকটা দেখি, দেখেন আরেকটা সেকেন্ড বডি দেখি, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। যেমন এটা দিয়ে যদি বলি, রেগুলার ইউজ অফ এ কার, regular use of a car in Great Britain. The one-car household was the most common type from the late 70s onward. যে সবচেয়ে কমন ছিল late 70s। late 70s বলতে কি বোঝায় ভাই? late 70s মানে হচ্ছে 1970s তো, সো late মানে 77, 78, তাই না? এটা হচ্ছে late 70, 79, এরপরে তো 80 হয়ে যাবে। সো late 70s মানে 70, 70, 79। সো দেখুন এই জায়গাটাকে যদি আমরা মার্ক করি, এই জায়গাটাকে যদি আমরা মার্ক করি, এই জায়গাটার আগ পর্যন্ত নো কার ছিল সবচেয়ে পপুলার। আবার ঠিক এই এতটুক পর্যন্ত, এই সময়কালটা পর্যন্ত দুইটাই, ওয়ান কার, নো কার, দুটাই মোটামুটি ভালো পপুলার ছিল। কিন্তু এই পিরিয়ডটার পর থেকে শুরু করে ওয়ান কারটা সব সময় সবগুলো থেকে বেশি ছিল, তাই না? যে এই পিরিয়ডটার পর থেকে ওয়ান কার, নো কার সবগুলো থেকে সব সময় বেশি ছিল। তো সেটাই বলছে যে লেট 70s এর পর থেকে ওয়ান কারটা হচ্ছে সব সময় পপুলার ছিল, হ্যাঁ, মোস্ট কমন ছিল। অলদো দেয়ার ওয়াজ আ লিটল চেঞ্জ, যদিও এখানে অল্প কিছু চেঞ্জ হয়েছিল। এই যে ফিগার্স ফর দিস ক্যাটাগরি। নেক্সট ওয়ান, দ্য বিগেস্ট চেঞ্জ ওয়াজ সিন ইন দ্য প্রপোর্শন অফ হাউসহোল্ড উইদাউট এ কার। যাদের কার ছিল না, এটা ছিল প্রায় 50-তে, দেখেন নেমে এসছে কত, এখানে 20, এটা 30, সো মাঝখানে ইন অ্যারাউন্ড 25। তাহলে কত কমে গেল ভাই? 25 কমে গেল না? প্রায় 25%, নিয়ারলি 50-এর কাছে ছিল, প্রায় 25 হয়ে গেল, নিয়ারলি 25 কমে গেছে, 24, 25। তো সেটাই বলছে এখানে, হুইচ ফেল স্টেডিলি ওভার দ্য 36-এর পিরিয়ড টু অ্যারাউন্ড 25%। ইন কন্ট্রাস্ট, দেখেন ইন কন্ট্রাস্ট মানে হচ্ছে অপোজিট কথা। সো মাত্র কথা বললো ডিক্রিজ নিয়ে, যেহেতু ইন কন্ট্রাস্ট এখন ইনক্রিজ নিয়ে কথা বলবে। দ্য প্রপোর্শন অফ টু কার ফ্যামিলিজ রোজ স্টিডিলি। টু কার যেটা ছিল এটা বেড়েছে, reaching about 26% in 2007. The proportion of household with more than 2 cars rose by 5%. So এটা 1 or 2% এখানে, এটা 6 বা 7%, ঠিক আছে, 3 or 5% এর মতো বেড়েছে। So that's what it is। দেখুন এখানে এখন আমরা একটু কভার আপ করে দেই আপনাকে রাইটিং টাস্ক 1টা, যে কিভাবে আপনি প্রপারলি করবেন। ফার্স্ট অফ অল আমরা ইন্ট্রোটাতে কি করব? প্যারাফ্রেজ করব। গ্রাফ থাকলে চার্ট লিখে দিব, চার্ট থাকলে গ্রাফ লিখে দিব, দেন ইলাস্ট্রেটস ওয়ার্ডটা ইউজ করব, রাইট? এরপর আমাদের তো বেশিরভাগই থাকবে নেম এন্ড নাম্বার, আর বাকি 2 থেকে 3টা ওয়ার্ড চেঞ্জ করলেই আমাদের ইন্ট্রো কমপ্লিট হয়ে যাবে। ভালো একটা ইন্ট্রো আমরা লিখতে পারবো। ওভারঅল আমরা কি করব? ওভারঅল গিয়ে ফার্স্ট সেন্টেন্স আমাদের হবে ইনক্রিজ এবং ডিক্রিজ নিয়ে। যদি সেন্টেন্সটা ফলো করতে চান তাহলে হয়াল দিয়ে লিখতে পারেন। সেকেন্ড সেন্টেন্সে গিয়ে আমরা লিখবো টপ ভ্যালু and lowest value। চাইলে সেন্টেন্সটা ফলো করতে পারেন, বাট আলটিমেটলি আপনাকে এটাই লিখতে হবে। সেটা আপনি সেন্টেন্সটা ফলো করে লিখতে পারেন, আপনি নিজের মতো করেও লিখতে পারেন হোয়ার অ্যাজ দিয়ে, ঠিক আছে? দেন বডি 1, আমরা লাইন গ্রাফের জন্য কি করব? উই উইল গোনা টক অ্যাবাউট দ্য স্টার্টিং পয়েন্টস। আমরা স্টার্টিং পয়েন্টস গুলো নিয়ে কথা বলে দিব, যে কোথায় শুরু হচ্ছে। বডি 2 তে গিয়ে আমরা দুটো জিনিস করব, একটা হচ্ছে এন্ড পয়েন্টস এন্ড ডিফারেন্সেস। ডান। মোটামুটি আমরা যদি এভাবে যদি একটা রাইটিং লিখতে পারি, আমরা মাত্র একটা ক্যামব্রিজ চেক করলাম, একটা ভালো স্কোরের ক্যামব্রিজ আমরা চেক করলাম, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অন্তত এই মানের একটা লেখা আমাদের লিখতে পারা উচিত। এখন দেখুন দুইটা জিনিস এখানে ইম্পর্টেন্ট। প্রথমত আপনাকে পড়িয়ে দিলাম, ভালো কথা। এখন আপনার কাছে মনে হতে পারে আপনি তো লিখে ফেলতে পারবেন, নাইস ওয়ান, লিখতে পারাই উচিত। কিন্তু এখানে আরো অনেকগুলো পয়েন্টস তো আছে। স্কোরের জন্য শুধু একটা পয়েন্ট ডিপেন্ড করে না, হ্যাঁ, এখানে আরো অনেক পয়েন্টস আছে, রাইট? আমি আপনাকে 1-2টা পয়েন্ট ঠিক করে দিয়েছি। এখন একটা ক্লাসে তো আমি সব পয়েন্ট ঠিক করে দিতে পারবো না, তাই না? ইটস নট রিয়েলি পসিবল। সো এখানে আরো অনেক পয়েন্টস আছে। গ্রামারে 2-1টা পয়েন্ট ঠিক করে দিয়েছি,
রাইট? কিন্তু এখানে দেখুন রাইটিং এর ক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা পয়েন্ট আপনাকে কভার আপ করতে হবে। যেই স্কোর পেতে চান আপনাকে সেই স্কোরের প্রত্যেকটা পয়েন্ট। যদি 7 পেতে চান তাহলে 7 এর প্রত্যেকটা পয়েন্ট আপনাকে কভার আপ করতে হবে। যদি পসিবল হয় ২-১টা এখান থেকে পয়েন্ট কভার আপ করলে স্কোরটা এনশিওরড হয়ে যায়। এইজন্যই আপনার দরকার হবে ইভালুয়েশন। রাইট? সো আপনি যেখান থেকেই পারেন আপনার লেখাটা লেখার পর আপনাকে ইভালুয়েট করতে হবে। অ্যান্ড দ্যাটস হোয়ার কামস আমাদের লিজনের যে স্কিমটা আছে সেই জায়গাটাই। একটু কথা বলি আমাদের পড়ালাম। এবার আমাদের একটু সার্ভারটা নিয়ে কথা বলি। ওকে? সো আমাদের সার্ভারটা উই ডোন্ট রিয়েলি টক অ্যাবাউট ইট লাইক ইটস দ্য বেস্ট সার্ভার, কারণ বাংলাদেশে আসলে IELTS এর জন্য এরকম সার্ভার আসলে আর কারো নেই। সো যেটার আসলে কোনো নেই, সো এটার বেস্ট কি? সো অনলি ওয়ান। সরি। সো দেখুন আমাদের এই সার্ভারটাতে আমরা যেভাবে প্রত্যেকটা জিনিস সাজিয়ে স্টুডেন্টদেরকে পড়াই, হ্যাঁ, সেই জিনিসগুলো আপনাকে একটু দেখাই। প্রথমত অ্যানাউন্সমেন্ট সেকশনে আমরা যেকোনো অ্যানাউন্স হলে, যেমন কয়েকদিন আগে একটু পরীক্ষা হলো, সেটার কোয়েশ্চেন। অ্যান্ড দেন রিসোর্স ফাইল, আপনাদের অনেক রিসোর্স দরকার হতে পারে, সেটা আমাদের থেকে হতে পারে, আমাদের বাইরে থেকে হতে পারে, ইউ উইল গেট ইট দেয়ার। ক্লাস রেকর্ডস, সো এখানে মোটামুটি আপনি যে কোনো ধরনের আমরা যত ক্লাস করাই সকল ক্লাস রেকর্ডস গুলো আপনি এখানে পেয়ে যাবেন। সো ইউ ডোন্ট নিড টু লাইক গো আদার ওয়ে, তাই না? একটা হচ্ছে দেখুন, আপনি হয়তো জুমে বা কোথাও গিয়ে আপনি এখানে এসে ক্লাসগুলো করবেন, ওখানে ক্লাস করলেন, তারপর আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠানো, খুবই অর্গানাইজড এটা। এখন ক্লাস রেকর্ড তো এখানে আছে, কিন্তু এখানে একটু ছড়ানো ছিটানো অবস্থায় আছে, তাই না? তো আমরা এটাকে অর্গানাইজ করেছি, এতে করে আপনার প্রিপারেশনটা আরেকটু ইজিয়ার হবে। কেমন? যেমন রিডিং এর জন্য আপনি ট্রু ফলস নট গিভেনের, আমরা যেভাবে আগে পড়াতাম আপনাদেরকে ঠিক এভাবেই পড়াবো। যেমন ট্রু ফলস নট গিভেনের আপনি যদি একটু দেখি আপনার মনে হচ্ছে যে আচ্ছা ট্রু ফলস নট গিভেনে একটা ক্লাসে আসলে আপনার সবকিছু সলভ হয়ে যাবে? আই ডোন্ট থিংক সো। যেমন রাইটিং টাস্ক 1 আপনাকে পড়ালাম লাইন গ্রাফ। এখন এরপরে আপনারা লাইন গ্রাফ নিয়ে কোনো কাজ করা লাগবে না? অবশ্যই লাগবে, কারণ এখানে আরো অনেক কিছু আছে। ঠিক আছে? যেমন আমি যদি ছোট করে একটু দেখাতে চাই, আরো অনেক কিছু আছে। আমি যদি প্রথম দিকে চলে যাই, হ্যাঁ? কারণ লাইন গ্রাফে যেমন এটা। এখন আপনি রাইজ লিখবেন, আপনি সবসময় যদি ওয়ার্ড রিপিট করেন তাহলে প্রবলেম। আবার আপনি সবসময় ওয়ার্ড রিপিট করছেন না, রাইজ ইনক্রিজ লিখছেন, কিন্তু আপনি সবসময় কি ভার্ব ইউজ করছেন নাকি নাউন ইউজ করছেন? কারণ ডিফারেন্স যদি ইউজ না করি, আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে গ্রামাটিক্যাল স্ট্রাকচারস ভেরিয়েশনস লাগবে ভালো স্কোর পেতে গেলে। সো আপনাকে কিছু সময় ভার্ব ইউজ করতে হবে, কিছু সময় নাউন ইউজ করতে হবে, তাই না? এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। সো একটা ক্লাস করেই আসলে সবকিছু সলভ করে দেওয়া ডিফিকাল্ট, এবং একটা স্কিল সবার জন্য কাজে লাগবে। যেমন আজকে আপনাকে যেটা পড়িয়েছি এটা কারোর জন্য প্রপারলি কাজে লাগতে পারে, আবার কারোর জন্য নাও লাগতে পারে, তাই না? সবার জন্য কাজে লেগে যাবে এমন কোনো কথা নেই, নাও লাগতে পারে। সো এই কারণে আমরা একেকটা কোয়েশ্চেন টাইপস একই জিনিস আমরা ডিফারেন্ট ওয়েতে পড়ানোর চেষ্টা করি। এতে করে কি হয়, কারো না কারো সবার প্রবলেমগুলো সলভটা করা পসিবল হয়। এছাড়া আপনাদের প্রিপারেশনের জন্য এটা হেল্পফুল হয়। ফিল ইন দ্য গ্যাপস, এভাবে প্রত্যেকটা জিনিস আমাদের আলাদা করে সাজানো থাকে। ক্লাসগুলো তো আপনাদেরকে নিব, বাট ক্লাস রেকর্ডস গুলো এখানে থাকে। ইভেন প্রিভিয়াস যে ব্যাচগুলো ছিল, প্রিভিয়াস যে ক্লাসগুলো সেগুলো এখানে থাকে। এতে করে আপনারা, কারণ আপনাকে প্রথম দিনে তো আমি সব পড়িয়ে ফেলতে পারবো না, প্রথম এক সপ্তাহেই তো সব পড়িয়ে ফেলতে পারবো না। আপনি হয়তো একটু বেটার, সবার থেকে একটু এগিয়ে যেতে যাচ্ছেন, আপনার হয়তো সময়টা আছে হাতে, হ্যাঁ? সেক্ষেত্রে আপনি চিন্তা করলেন ওকে স্যার তো ট্রু ফলস নট গিভেন পড়াচ্ছে, পরে তো ফিল ইন দ্য গ্যাপস পড়াবে, তার আগে আমি 2-1টা ফিল ইন দ্য গ্যাপস এর ক্লাস একটু দেখে ফেলি না? স্যার তো হচ্ছে ম্যাচিং ইনফরমেশন এখনো পড়ায়নি, তার আগে আমি 2-1টা ম্যাচিং ইনফরমেশন ক্লাস দেখে ফেলি। পসিবল। লিসেনিং এর জন্য পার্ট 1, ম্যাথস, এমসিকিউ, আবার এমসিকিউ এক ধরনের, ডাবল এমসিকিউ কিন্তু অন্য ধরনের, হ্যাঁ? ম্যাচিং আছে, ফ্লো চার্ট আছে। সো এই সবগুলো জিনিস আপনি এভাবে গুছানো আকারে পাবেন, রাইট? কিউ কার্ডস স্পিকিং এর জন্য, রাইটিং এর জন্য টাস্ক 1, টাস্ক 2, জেনারেল ট্রেনিং এর জন্য জিটি লেটার রাইটিং। তারপর আমাদের একটা টেক্সট চ্যানেল আছে। এখানে তেমন কিছু না, এখানে আমি পোস্ট করি, স্টুডেন্টরা আমাকে কোয়েশ্চেন করে, সো দ্যাটস অল। এটা কতটুকু দেখানো ঠিক হচ্ছে, এখানে স্টুডেন্ট আসলে দে টক উইথ ইচ আদার, আর কিছু না, হ্যাঁ? তারা একজন একজনের সাথে জাস্ট কথা বলে। আমি এখানে যে কোন ক্লাসটা আপনাকে হেল্প করছিল, সো একজন লিখতেছিল আমার এমসিকিউ এলিমিনেশন এটা আপনাকে হেল্প করেছিল, এটাই। হোমওয়ার্ক এটা খুব ইম্পর্টেন্ট আমরা মনে করি, কারণ আপনি যদি হোমওয়ার্ক সাবমিশন না করেন, আপনার যদি ইমপ্রুভ, তাহলে আমরা কিভাবে বুঝতে পারবো? আপনিও বুঝতে পারবেন। দেখেন দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আপনাকে পড়ানো, আর একটা হচ্ছে আপনাকে প্রিপেয়ার করে দেওয়া। ডিফারেন্স আছে না? আমি হচ্ছে একটা হচ্ছে আপনাকে পড়ালাম, আর আরেকটা হচ্ছে আপনাকে প্রিপেয়ার করে দেওয়া। আপনাকে একদম, এই কারণে আমাদের কোর্সে স্কোর পাওয়া পর্যন্ত প্রিপেয়ার করে দেওয়া। এন্ড দেন সাবমিট ফুল রাইটিং। আপনি প্রথম দিনই তো ফুল রাইটিং লেখার মতো প্রিপেয়ার্ড হয়ে যাবেন না। আপনি যখন লেখা পুরোটা প্রিপেয়ার হয়ে যাবেন, তখন আপনি ফুল রাইটিং সাবমিট করবেন। প্রি বেসিক সেক্টরটাকে আমরা একটু খুব বেশি করে মনোযোগ দেই। এটার কারণ হচ্ছে সাধারণত আইএলটিএস আমরা সব জায়গায় দেখি যে টিপস ট্রিক্স নিয়ে সবাই কথা বলে, বাট ইট ডাজন্ট রিয়েলি ওয়ার্ক প্রপারলি। দেখুন লিসেনিং এর ক্ষেত্রে চিন্তা করেন, আপনি যদি ভাই লিসেনিং শুনে না বুঝতে পারেন, তাহলে আপনি লিসেনিং স্কোর করবেন কিভাবে? আপনি যদি রিডিং আপনার
একটা জিনিস চিন্তা করেন, আইএলটিএস এর রিডিং এ 40টা কোশ্চেন আছে। এই 40টা কোশ্চেন পড়তে অনেকের অনেক সময় প্রয়োজন হয়। 1 মিনিট করেও যদি 40টা কোশ্চেন পড়েন তাহলে 40 মিনিট শেষ। অ্যান্সার ট্রান্সফার করতে হবে 5 মিনিটস। দেন আপনার কতক্ষণ সময় আছে? 15 মিনিট। এই 15 মিনিট আপনাকে প্যাসেজে গিয়ে লোকেট করতে হবে, প্যাসেজ পড়তে হবে, অ্যান্সার ডিসাইড করতে হবে। 40টা কোশ্চেনের জন্য এত কিছু করা 15 মিনিটে পসিবল না তো। তার মানে আপনি যদি 1 মিনিট করেও সময় দেন, এটা আইএলটিএস এর জন্য অন্তত অনেক বেশি সময়। তার মানে আপনাকে কুইক রিডার হতে হবে। কুইক রিডার ডাজন্ট মিন হু ক্যান রিড কুইক। কুইক রিডার মিনস হু ক্যান রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড কুইক। দ্যাট হু আর কুইক রিডার। সো আমরা এই প্রি বেসিক ক্লাসগুলোতে আমরা যেটা করি, স্টুডেন্টদেরকে কুইক রিডার এই ধরনের স্কিলগুলো নিয়ে আমরা কাজ করে থাকি সাধারণত প্রি বেসিকের ক্লাসে। যে কোনো এই যে আমরা শুধু স্কিল নিয়ে কাজ করি এখানে, নাথিং এলস। এই যে বিভিন্ন খুব ইজি জিনিসপত্র আমরা খুব একদম স্কিল নিয়ে কাজ করি প্রি বেসিকে। ওকে, হোয়াটএভার। এন্ড দেন একাডেমিক রাইটিং টেস্ট 1 জিটি। এখন মক দরকার হয়, তাই না? আপনার মকটা খুব ইম্পর্টেন্ট। আপনি একটা নির্দিষ্ট পর্যায়ে পৌঁছানোর পর মক সাবমিশনটা খুব ইম্পর্টেন্ট। সো এই জন্য আমরা মক নিয়ে থাকি। এবং মক অনেক সময় অনেক জায়গায় আপনারা জিজ্ঞেস করেন মক কি একটা নাকি দুইটা। আমাদের আসলে মক হচ্ছে আনলিমিটেড আমরা প্রোভাইড করি। এটা রিজন আছে। রিজন হচ্ছে অনেকে 1-2টা মক টেস্ট দিয়ে ভাই প্রিপেয়ার হয়ে যায়। অনেকের এর থেকে বেশি সময়ের প্রয়োজন কিন্তু হয়। সো উইল গোনা প্রোভাইড দ্যাট। এন্ড দেন এগুলাতে আমরা মান্থলি এক্সাম, উইকলি এক্সাম এগুলো নিয়ে থাকি। হ্যাঁ, কারণ প্রতি সপ্তাহে আপনাকে কি পড়ানো হচ্ছে এটা তো আসলে চেক করতে হবে। আপনি শুধু ক্লাস করে দেখেন, ক্লাস তো ইউটিউবে আছে। ক্লাস করলেন শেষ না। উই কেয়ার ফর ইউ। সো আমরা প্রত্যেক সপ্তাহে আসলে আমরা এক্সাম নিতে থাকি, যাতে করে টুইসডেতে সাধারণত এক্সামটা হয়, যাতে করে আমরা বুঝতে পারি যে আসলে পুরো উইক আপনাকে যেটা পড়ানো হয়েছে আপনি সেটা কতটুকু আসলে কভার আপ করতে পেরেছেন। এখানে জাস্ট এক্সাম কোশ্চেন গুলো আমরা আপলোড করি, নাথিং এলস। ইম্পর্টেন্ট কোনো সোশ্যাল পোস্ট থাকলে এখানে। এন্ড দেন জয়েন হেয়ার পর ক্লাস, আপনি যখন লিজনে জয়েন করবেন তখন আপনি এখানে এসেই আসলে জয়েনটা করবেন। উই ওয়াচ, এখানে আমরা আমাদের ইম্পর্টেন্ট কোনো জিনিস যদি দেখি তখন আমরা একসাথে বসে এখানে দেখি ইনভাইট করা হয়। Private conversations, sometimes some moments, as a Bangladeshi we are shy, aren't we? আমরা shy people. So আমরা সবার সামনে অনেক কিছু শেয়ার করতে পারি না। So in private conversation দুইটা কাজ হয়। এই প্রাইভেট কনভারসেশনে আপনি আমার সাথে পার্সোনালি কথা বলতে পারবেন। এন্ড আরেকটা কাজ হয় আপনার স্পিকিং টেস্ট। আপনার স্পিকিং টেস্ট গুলো আমরা এই প্রাইভেট কনভারসেশনে আলাদা করে, সবার সামনে না, আলাদা করে নিয়ে থাকি। এটা হচ্ছে প্রাইভেট কনভারসেশন। এন্ড দেন ল্যাঙ্গুয়েজ ক্লাব, 24/7 আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব ওপেন থাকে। ঠিক আছে, আপনি যখন এখানে আসবেন দেখবেন যে ক্লাস শেষ রাত 2টার সময় স্টুডেন্টরা প্র্যাকটিস করছে। এখন এখানে একটা প্রবলেম আছে, ছোট একটা প্রবলেম আছে। এখন দেখা যাচ্ছে ধরেন 3 জন মিলে হয়তো স্পিকিং প্র্যাকটিস করছে, অন্য 3 জন হয়তো রাইটিং প্র্যাকটিস করতে চায়। তখন কি করবে? এইজন্য আমাদের অনেকগুলো প্র্যাকটিস ক্লাব, এখানে হয়তো কেউ একজন জয়েন করবে, একজন জয়েন করে আছে। হ্যাঁ, এখানে অনেকগুলো আমাদের প্র্যাকটিস চ্যানেল ওপেন করা আছে। কেউ 1 এ প্র্যাকটিস করছে, 2, 3 এগুলোতে প্র্যাকটিস করছে, আপনি 4, 5 এ জয়েন করেন, 6 এ জয়েন করেন। আরেকটা জিনিস আমরা ট্র্যাক করি, হোয়াট ডিড ইউ লার্ন। আপনি যদি লিজনে এখনো দেখেন, এখানে একটা লিজন লুক নামে একটা চ্যানেল আপনি দেখতে পাবেন। লিজন লুক, এটা কেন? দেখেন, একটা হচ্ছে স্বেচ্ছাচারিতা, যে আপনি ওখানেই থাকবেন, আর আরেকটা হচ্ছে যে না, আপনি সবকিছু ট্র্যাক করা। আমার ক্লাসগুলো ট্র্যাক করা হয়। আমরা আরো কথা বলবো ভাই, গুগল মিটে এটাই প্রবলেম, আমাদের সার্ভারে আসলে আমরা যতক্ষণ খুশি ততক্ষণ ক্লাস করতে পারি, গুগল মিটে 1 ঘন্টা বেশি করা যায় না। আপনাদের একটা ব্যাকআপ লিংক দেওয়া হয়েছে, অল্টারনেটিভ লিংক, ব্যাকআপ লিংক। আমরা এখান থেকে একটু লিভ নিয়ে ব্যাকআপ লিংক, অল্টারনেটিভ লিংকে জয়েন করে ফেলি, আর ওখানে আমরা একটা ডিসকাউন্ট অ্যানাউন্সমেন্টও করবো। সো জয়েন দেয়ার, ঠিক আছে? আর আপনাদের যত কোশ্চেন আছে সেখানেই নিব। সো এখান থেকে একটু লিভ নিয়ে ফেলেন, লিভ নিয়ে ব্যাকআপ লিংকে জয়েন করে ফেলেন প্লিজ ভাই। ওখানে বাকি ডিটেইলস আমরা কথা বলি প্লিজ। অলরাইট, হোপফুলি অনেকে আসলে ওখান থেকে মুভ করতে পারেনি, ইটস ওকে। সো ট্র্যাক করাটা খুব ইম্পর্টেন্ট। কি ট্র্যাক করা? কয়েকটা জিনিস ট্র্যাক করা। ট্র্যাকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট হিয়ার। হ্যাঁ, বিজনেসের জন্য বলেন, আপনাদের আইএলটিএস এর জন্য বলেন, ট্র্যাক করাটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম ট্র্যাকিং হচ্ছে আপনার ইমপ্রুভমেন্ট ট্র্যাকটা ভাই। আপনি আসলে কেমন ইমপ্রুভ করছেন। একটা হচ্ছে আপনাকে পড়িয়ে দিলাম এন্ড দেন ইউ আর অন ইউর ওন। হ্যাঁ, অ্যাজ এ বাংলাদেশী আমাদের তো এটা মেনে নিতে হবে, আমরা একটু ফাঁকিবাজি টাইপস, তাই না? আমরা আসলে নিজেদেরকে ছোটবেলায় আব্বু আম্মাদেরকে মেরে, আব্বু না হোক আম্মু অন্তত মেরে পড়াইছে, আমাকেও সেম। সো সেই ক্ষেত্রে ট্র্যাক করাটা খুব গুরুত্বপূর্ণ, যে আপনি আসলে কতটুকু ইমপ্রুভ করতে পারছেন, কতটুকু ইমপ্রুভ করতে পারছেন না। দ্যাট ওয়ান ট্র্যাক। নাম্বার 2 ট্র্যাকিং কি ভাই? আমাকে ট্র্যাক করা, আমি ক্লাসটা ঠিক মতো নিচ্ছি কিনা। আপনি এখানে চেক করতে পারবেন, দেখবেন যে সো এই জায়গাটায় দেখুন, হোয়াট ডিড ইউ লার্ন। এখানে স্টুডেন্ট আসলে লিখে, তারা প্রত্যেকটা ক্লাসের পর তারা লিখতে পারে যে তারা আসলে কি শিখতে পেরেছিল। যদি কিছু না শিখতে পারে সেটাও লিখতে পারেন, কিছু শিখে নাই স্যার, কিছু শিখে নাই, শুধু আসছে, ক্লাস থেকে চলে গেছে। সো ইউ ক্যান অলসো রাইট দ্যাট, সো নো প্রবলেম। ডিসকাস ডিফিকাল্টিস, এখানে আপনাদের খুব প্রবলেমগুলো নিয়ে কথা বলতে পারেন। এতে করে যেটা হয়, আপনার প্রবলেমগুলো নিয়ে যখন কথা বলছেন, আরেকজন হয়তো আপনাকে হেল্প করছে, তেমনি করে আপনিও আরেকজনকে হয়তো হেল্প করতে পারছেন।
শেয়ার ইমপ্রুভমেন্ট, হোয়াট ডিড ইউ লার্ন, এই জিনিসগুলো আসলে আমাদের হেল্প করে স্টুডেন্টদেরকে আরো বেটার প্রোভাইড করার জন্য। দেখুন আপনি হয়তো একটা ইমপ্রুভমেন্ট, শেয়ার ইমপ্রুভমেন্ট, সাপোজ কোনো একজন লিখলো যে সে ট্রু ফলস গেন বা কোনো একটা কোশ্চেন টাইপে সে এটা ইমপ্রুভ করলো সাপোজ। এতে করে যেটা হচ্ছে আপনি এসে দেখলেন ও আচ্ছা ও তো এটা ইমপ্রুভ করলো, আমি তো করতে পারলাম না। তখন এটা এসে কিন্তু আপনি আবার ক্লাসে জিজ্ঞেস করতে পারলেন আমাকে, বা ওই ওনাকেও জিজ্ঞেস করতে পারেন, আচ্ছা ভাইয়া বা আচ্ছা আপু আমি তো এটা ইমপ্রুভ করতে পারিনি, ক্যান ইউ হেল্প মি আউট? অথবা আপনি আমাকে ক্লাসে এসে জিজ্ঞেস করতে পারেন যে ভাইয়া উনি তো এই ইমপ্রুভমেন্ট চার্টটা লিখলো যে উনি এটা ইমপ্রুভ করেছে, কিন্তু আমি তো এটা করতে পারছি না, বা আমার তো এটাতে এখনো ইমপ্রুভ হয়নি, হোয়াট শুড আই ডু? এই যে ইন্টারাকশনস গুলো, এটা আমরা মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ। এই কারণেই এই অপশনস গুলো, এই যে এখানে দেখেন লাইভ ঢুকলে একটু কথা বলা, একটু চাইলে এখন কথা হয়ে যে দেখেন ওরা প্র্যাকটিস করতেছে নিজের মতো করে, ওরা প্র্যাকটিস করতেছে, ঠিক আছে? সো এই যে এই জিনিসগুলো কিন্তু আপনি আর কোথাও পাবেন না। হ্যাঁ, এই যে আপনারা সারাক্ষণ স্পিকিং পার্টনার খুঁজতে থাকেন, এখানে এই জিনিসটা দরকার হয় না। একসাথে ক্লাস করছে, এখানে এসে আবার এরা প্র্যাকটিসও করছে, অপশনস গুলো আছে। অন্য তিনজন মিলে প্র্যাকটিস করবে, তারা এই আরেকটা চ্যানেলে, সবাই তো ভালো করবে না, কিন্তু যারা চায় ভালো করতে চায় প্লিজ ওই অপশন গুলো দেওয়া আছে। আপনি কারো কাছে যেতে হবে না, আপনার নিজের ফোন নাম্বার, মোবাইল নাম্বার কোনো কিছু শেয়ার করতে হবে না। হ্যাঁ, জাস্ট এখানে ঢুকবেন, চ্যানেলে এসে এই যে শেয়ার করে ভিডিও অডিও সবকিছুতে আপনি কথা বলতে পারবেন। ওরা যেমন এই যে করছে দুজন মিলে, ঢুকলে বলবো যে হ্যালো স্যার, কি করছেন? হ্যাঁ, এই যে দেখেন আমি একটা মিউট করে রেখেছি, ওরা দেখেন এই যে ওরা এমসিকিউ প্র্যাকটিস করতেছে, সিম্পল। শুনতে পারেন। সো এরকম এভরিথিং ইজ দেয়ার, এটাই হচ্ছে মূল কথা। আর আপনারা যখন এখানে অ্যাডমিশন দিবেন, যেমন আজকে যে ক্লাসটা করিয়েছি, হ্যাঁ এটা অন্যান্য যে কোনো ক্লাসের মতো, ইটস নট স্পেশাল। আমার মত এটা কোনো স্পেশাল ক্লাস ছিল না। কেন জানেন? কারণ হচ্ছে আমি আসলে জানি না আপনাদের কার কোন লেভেল। সো এই ক্লাসটার সাথে অন্য আর 10টা ক্লাসের তেমন কোনো পার্থক্য নেই, এটা আমার মতে। আপনারা যদি পার্থক্য খুঁজে পান নাইস ওয়ান, বাট আই ডিডন্ট গেট ইট। যে কারণে আমরা যেটা করি স্টুডেন্টদেরকে, আমরা তাদেরকে লেভেল অনুসারে ডিভাইড করে ফেলি, বেসিক, ইন্টারমিডিয়েট এন্ড অ্যাডভান্স, এই 3টা লেভেলে ডিভাইড করে ফেলি। আমাদের রুটিনটাও না ঠিক এভাবেই করা। আমরা যদি আমাদের রুটিনটা যদি দেখেন, একটু দেখাবো, একটু সময় নিয়ে দেখাই। আমাদের রুটিনটা হচ্ছে এভাবে ডিভাইড করা। এই দেখেন বেসিক, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স, প্রি বেসিক আমরা কিছু ক্লাস করি সেরকম। এতে করে যেটা হয়, আপনি বেসিক লেভেলে যদি থাকেন, আপনি বেসিকের মতো করে ইমপ্রুভ করতে পারছেন। আপনি ইন্টারমিডিয়েট লেভেলে যদি থাকেন, আপনি ইন্টারমিডিয়েট লেভেলের মতো করে ইমপ্রুভ করতে পারছেন। যদি অ্যাডভান্স লেভেলে থাকেন, তখন আসলে আর ইমপ্রুভ করার কিছু নেই, আপনি জাস্ট চেকিং টাইম, রাইট? অ্যাডভান্স লেভেলে মানে ইউ আর অলরেডি পাস দ্য 6.5 লেভেল। সো সেই জায়গাটাই। এতে করে আপনার ইমপ্রুভমেন্ট একটা প্রপার ওয়েতে হয়। আজকে যেভাবে ক্লাস করেছি এভাবে হয় না। আপনার ঠিক যেভাবে প্রয়োজন সেভাবে প্রোভাইডটা করা যায়। ওই যে সবার জন্য না পাকসা 3 বেলা, এটা তো আসলে doesn't really work all the time. So yeah, that's how we will really gonna help you. একটু পড়াবো আর, হ্যাঁ তারপরে আপনাদেরকে আর বেশিক্ষণ রাখবো না, ছোট অল্প একটু পড়াবো। একটা জিনিস আমি আসলে বের করে রেখেছি, কিন্তু সময়ের অভাবে পড়াতে পারিনি, আরো অনেক কিছু পড়াতে চেয়েছিলাম, অল্প একটু পড়াই। হ্যাঁ, স্পিকিং পার্ট 3, মোস্ট অফ দ্য কেসেস আমাদের স্পিকিং পার্ট 3 তে যেটা হয়, কয়েকটা জিনিস হয়। নাম্বার 1, উই টক অফ টপিক। ভাই আমরা অফ টপিকে কথা বলি, ভেরি ডেঞ্জারাস, সুপার ডেঞ্জারাস। যেমন আপনার যদি এই কোশ্চেনটা করা হয়, হোয়াট কাইন্ড অফ থিংস ক্যান চিলড্রেন লার্ন টু কুক? কুকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, জিজ্ঞেস করেনি আপনাকে এটা কুকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট অর নো। সো ডিরেক্ট অ্যান্সার দিয়ে শুরু করা ভালো। এবং আরেকটা প্রবলেম হয় আমাদের, আমরা দুই একটা সেন্টেন্স কথা বলার পরে বিকেম ড্রাই, হ্যাঁ বিকেম নাল, আমরা কথা বলার মতো আমরা কিছু খুঁজে পাই না, রাইট? দ্যাট হোয়াট হ্যাপেন্স। আরেকটা জিনিস হয় আমাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে এই যে আমরা ড্রাই হয়ে যাই, নাল হয়ে যাই, এটার একটা কারণে আমরা আমাদের ফ্লুয়েন্সিতে বড় একটা প্রবলেম ফেস করি। আমরা কথা বলতে পারি না, বা কথা বললেও আমরা থেমে থেমে যেতে হয়। এবং আমাদের স্পিকিং এর জন্য যে কাজটা প্রথমে তারা বলছে, প্রথম 5 এর জন্য দেখেন, একটা হচ্ছে able to keep going, usually able to keep going। 6 এ যদি আমরা চলে যাই, able to keep going, ডিফারেন্স আছে না ভাই? ইউজুয়ালি মানে কি, সব সময় নাকি মাঝে মধ্যে? ইউজুয়ালি মিন্স a little time, sometimes,
এখানে কিন্তু ইউজুয়ালি ওয়ার্ডটা ইউজ করেনি। মানে আপনি সবসময় কথা বলে যেতে পারছেন। 6 পাওয়ার জন্য আপনাকে সবসময় কথা বলে যেতে পারতে হবে। 7 যদি আমরা চলে যাই, able to keep going without noticeable effort. What is noticeable effort? Noticeable effort means you will gonna have some kind of effort that will be noticed by your instructor. Able to like that, you understand, right? So mumbling and stoppages এগুলাকে বলে noticeable effort. মানে আপনি কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ করা ছাড়া ফ্লুয়েন্সির সাথে কথা বলে যেতে পারছেন। To get 7, that's what you need to achieve first. Then you can move forward. এখন আমাদের প্রথম প্রবলেমই হচ্ছে স্পিকিং এর ক্ষেত্রে, পার্ট 3 এর ক্ষেত্রে বা পার্ট 2 এর ক্ষেত্রে আইডিয়া জেনারেশন। এটার সাথে সাথে একমত কে করেন ভাই? আর কে বলেন যে না আমার আইডিয়া জেনারেট হয়? নো প্রবলেম। বলেন তো ভাই, জোকস অ্যাপার্ট, আইডিয়া জেনারেশনে কার কার প্রবলেম হয়? কারো প্রবলেম হয় না, না? হয়। আমার প্রবলেম আছে আইডিয়া জেনারেশন। সরি ভাই, আপনাদেরকে একটু অনেকক্ষণ ধরে পড়াচ্ছি, হ্যাঁ? আমাদের কি বোরিং লাগতেছে না? ভালো, ঠিক আছে। শেষ করে দিব নাকি আরেকটু পড়াবো? স্যার পড়ান স্যার, সমস্যা নাই স্যার, ভালো লাগতেছে। ওকে, অলরাইট। ওকে, ঠিক আছে ভাই, একটু জাস্ট শেষ করে দিব আর অল্প একটু পরে, হ্যাঁ? কিছুক্ষণ পরে এমনিতে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা আছে। সো ততক্ষণ পর্যন্ত একটু পড়াই। ওকে, চলেন। তো দেখুন, স্পিকিং এর জন্য পার্ট 3 এর জন্য আমরা কিন্তু পার্সপেক্টিভ যদি ইউজ করতে পারি ভাই, থিংস উইল গোনা গেট ইজিয়ার ফর ইউ। হ্যাঁ, আপনার জন্য সহজ হয়ে যাবে। চিন্তা করুন আমরা কয়েক ধরনের পার্সপেক্টিভ ইউজ করতে পারি। সাপোজ কোশ্চেনগুলো একটু ভুলে যাই, হ্যাঁ? একটু ভাবে চিন্তা করি একটু। ড্রেস নিয়ে যদি আমরা একটু চিন্তা করি, ড্রেস। আমাকে একটু বলেন তো, আপনাকে যদি জিজ্ঞেস করে হোয়াট কাইন্ড অফ ড্রেসেস ডু ইউ থিংক পিপল লাইক টু ইয়ার, এখন আপনি শুরু করবেন যে পাঞ্জাবি, শাড়ি, 2-4টা বলে শেষ। আপনি যদি পার্সপেক্টিভ অনুসারে চিন্তা করেন, think about it, the people in the rural area and people in the city area, are they wear the same dresses bhai? Yes or no? Are they wear the same dresses? People from our countries and people from western countries, do they wear the same dresses? সমান টাইপস অফ ড্রেস কি তারা পরে থাকে? না তো। না। এখন এটাকে যদি জেন্ডার বেস চিন্তা করি, গার্লস এন্ড দ্য বয়েজ, গাইজ, ডু দে ওয়্যার দ্য সেম ড্রেসেস? বিটিএস ছাড়া আর কি, বাকি সব। সো মানে ডু দে ওয়্যার দ্য সেম ড্রেসেস? নট রিয়েলি। সো সি, এখন এটাকে যদি আমরা মানে চিন্তা করি, হ্যাঁ, পিপল দোজ আর পুয়ার, দোজ আর রিচ, দোজ আর ফ্রম দ্য মিডল ক্লাস, আর দে ওয়্যার দ্য সেম ড্রেসেস? নট রিয়েলি। তো আপনি সবগুলো পার্সপেক্টিভে সবগুলোকে ডিভাইড করা দরকার না। আপনি যদি একটা দুইটা পার্সপেক্টিভ নিয়ে আসতে পারেন তাহলে আপনার অ্যান্সার করাটা ইজিয়ার হয়ে যাবে। মানে ক্যামব্রিজ 18 এর আমি সবগুলো টেস্ট বের করে রেখেছি, একটু দেখাবো একটা কোশ্চেন করে। যেমন এখানে বলছে হোয়াট কাইন্ড অফ থিংস ক্যান চিলড্রেন লার্ন টু কুক। এখন রুরাল এরিয়াতে আসলে যে জিনিসগুলো আপনি কুক করা শিখবেন, বাংলাদেশে যে জিনিসগুলো কুক করা শিখবেন, ওয়েস্টার্ন কান্ট্রির ডিফারেন্ট জিনিসপত্র কুক করা শিখবে না। বাংলাদেশের পার্সপেক্টিভে যদি চিন্তা করি, একটা গার্লস যেসব জিনিসপত্র কুক করা শিখে, একটা গাই বা একটা বয় সেম জিনিস কুক করা শিখে না। একটা পুয়ার পারসন সে আলু ভর্তা কুক করা শিখে, একটা রিচ পারসন, হ্যাঁ, সে কি কুক করা শিখে? হাজির পাস্তা, হাজির বলছে পাস্তা, রাইট? ইটস জোকস অ্যাপার্ট ভাই, মানে মজা করতেছে, ঠিক আছে, বাট ইজন্ট দ্যাট ট্রু? বুঝতে পারছি চিন্তাটা কিভাবে করতে হবে, আইডিয়াটা কিভাবে জেনারেশন করতে হবে, কিছুটা ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে? না স্যার। বুঝতে পারেন নাই? যে আপনাকে যখন জিজ্ঞেস করা হয়, আপনার যদি হোয়াট কাইন্ড অফ থিংস ক্যান চিলড্রেন লার্ন টু কুক, যে চিলড্রেন কোন কোন জিনিসগুলো কুক করতে শিখবে, এখন আপনি কি বলবেন? আপনি বলবেন যে রাইস, তাই না? আপনি বলবেন যে ডাল। এটা হচ্ছে এক ওয়ে অফ অ্যান্সারিং। আরেকটা হচ্ছে পার্সপেক্টিভ অনুসারে অ্যান্সার করা, তাই না? যেমন কেউ হচ্ছে আপনার যাদের ধরেন যারা পুয়ার পারসনস, তারা যে জিনিসগুলো কুক করা শিখে, রিচ পারসন যারা, তারা কি সেম জিনিস কুক করা শিখে ভাই? নট রিয়েলি। একটা গ্রামের ছেলে যে জিনিসগুলো, মেয়ে যে জিনিসগুলো কুক করা শিখে, একটা শহরের ছেলে মেয়ে কি সেই জিনিস কুক করা শিখে? নট রিয়েলি। আমাদের দেশের মানুষজন যেগুলো কুক করা শিখে, আপনার অন্য দেশের মানুষজনকে সেগুলো কুক করা শিখে? নট রিয়েলি। সো ইফ ইউ পুট দ্য থিংস ইন দ্য পার্সপেক্টিভ, থিংস গেট ইজিয়ার ফর ইউ। যেমন এটা যদি চিন্তা করি, আরেকটা কোশ্চেন দেখেন, সবই ক্যামব্রিজ 18 থেকে, লেটেস্টটা থেকে দেখায় ভাই। হোয়াট আর দ্য মোস্ট পপুলার মিউজিয়ামস অ্যান্ড আর্ট গ্যালারিজ হোয়ার ইউ লিভ? এখন এই কোশ্চেন করার সাথে সাথে আপনি আশেপাশে গ্যালারি দেখা শুরু করবেন যে আসলে কি আছে। চিন্তা করুন, পপুলারিটির কথা জিজ্ঞেস করছে। এখন যেই টাইপসের মিউজিয়াম বা গ্যালারি কিডসদের কাছে পপুলার, সেম টাইপস অফ গ্যালারি কি ইয়ংদের কাছেই পপুলার? সেম টাইপসের জিনিস কি ওল্ডারদের কাছে পপুলার? ডিফারেন্স আছে না ভাই? আমার আব্বুর সাথে তো আমার কিছুই মিলে না।
আমি এক জিনিস পছন্দ করি, সে অন্য জিনিস পছন্দ করে। ঠিক আছে? আমার দাদাকে তো আমি দেখি নাই, সো ওনার কথা বলতে পারতেছি না। আমার মনে হয় উনি অন্য জিনিস পছন্দ করতো। সো দেখেন, এটাকে যদি আমরা জেনারেশন বেসড ভাগ করে ফেলি, তখন আমাদের জন্য অ্যান্সারটা করাটা কিছুটা হলেও ইজিয়ার হওয়ার কথা। এটা যদি চিন্তা করে দেখুন, when do families celebrate together in your country? কখন আসলে সেলিব্রেট করে? এখন ভাই গরিবরা তো সেলিব্রেট করেই না, ওর টাকা পয়সা নাই। সাউন্ডস ব্যাড, বাট দ্যাটস দ্য ট্রুথ। হ্যাঁ, আমাদের ইংলিশ তো বলতে পারতে হবে। সো পার্সপেক্টিভ। মিডল ক্লাস ওরা কি সেলিব্রেট করে ভাই? বার্থডে ম্যাক্সিমাম, ম্যারেজ সেরিমনি, দ্যাটস অল। রিচরা ওরা সবকিছু সেলিব্রেট করে, রাইট? ওরা সবকিছু সেলিব্রেট করে, তাই না বলেন? ওরা প্রত্যেকদিন ডিনার সেলিব্রেট করে, they can celebrate everything, করে না ভাই? isn't that true? ওইদিন দেখলাম আমার একটা ফ্রেন্ড হচ্ছে আমাকে দাওয়াত দিল। ও বলল যে মাই চাইল্ড হচ্ছে আমার বেবিটার একটা প্রোগ্রাম আছে। আমাদের কি প্রোগ্রাম? যে বলে যে আজকে ওর 1 মান্থ হলো রে, তুই তো আসিসনি। ওকে 1 মান্থ, ওকে অলরাইট। দ্যাটস দ্য থিং, রাইট? তো দে সেলিব্রেট এভরিথিং। তো দেখুন, একটা হচ্ছে আপনি এখানে বলতেন যে বার্থডে করে, এটা করে। আর আপনি যখন পার্সপেক্টিভ অনুসারে ভাগ করে ফেলবেন, আপনি 3টা পার্সপেক্টিভ অন্তত এটলিস্ট 1টা 2টা করে সেন্টেন্স বলে 4 5টা 6টা সেন্টেন্স আপনি বলে ফেলতে পারবেন। ঠিক আছে? যেমন এখানে আরেকটা টপিক দেখেন, হাউ ইম্পর্ট্যান্ট ইজ ইট ফর চিলড্রেন টু হ্যাভ লটস অফ ফ্রেন্ডস এট স্কুল? এখন যাদের টাকা পয়সা আছে তাদের ফ্রেন্ড থাকলে প্রবলেম নেই, যাদের টাকা পয়সা তাদের বেশি ফ্রেন্ড থাকলে প্রবলেম আছে, তাই না? এডুকেশনে মনোযোগ দিতে পারবে। তখন আপনি অ্যান্সারটা এভাবে দিতে পারেন যে দ্য পিপল দোজ হ্যাভ লট অফ মানি, আই থিঙ্ক it's not a problem how many friends they have, but the people who don't really have the money, like their children need to focus on study first rather than, তাই না, making more friends. সো আপনি দেখুন এখানে, এই যে এখানেও পুয়ার, মিডল ক্লাস, এন্ড দেন আপনি এখানে পার্সপেক্টিভ অনুসারে ভাগ করে ফেলতে পারছেন। সো হোয়াট আই ওয়ান্ট টু সে, আমরা যখন একটা জিনিস জাস্ট থিন লাইনে চিন্তা করি, হ্যাঁ, বল আসবে আগে থেকে চিন্তা করে রাখবো, লিটন দাসের মতো এখানেই মারবো, তো বেশিরভাগ সময় আউট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ওই যে আপনি অ্যান্সার না করতে পারার সম্ভাবনা আছে। And if you have the options like De Villiers, then you can play different way. That's what it is. So এখন থেকে একটু পার্সপেক্টিভ, কি মনে হয় ভাই আপনারা পার্সপেক্টিভ, আমাকে একটু ফিডব্যাক জানান তো। পার্সপেক্টিভটা যদি ব্যবহার করেন, আপনাদের কি মনে হয় যে একটু হলেও আপনাদের স্পিকিং পার্ট 3টা অ্যান্সার করাটা কিছুটা হলেও ইজিয়ার হবে? What do you think? ইজিয়ার হবে ভাই। জি ভাইয়া। জি ভাইয়া। Okay. থ্যাংক ইউ। ওকে, অলরাইট। আর বেশিক্ষণ সময় আপনাদের নিব না, আমি এখনই শেষ করব। ফাইনালি আপনাদেরকে এটা আমার দেখানো হয়েছে, এটা নিয়ে তেমন কোনো কথা বলার নেই। এটা নিয়ে আমাদের ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন আমাদের সার্ভারটা নিয়ে, হাউ ওয়েল অর্গানাইজড ইট ইজ। অ্যান্ড ফাইনালি আমি আসলে একটা কথা বলে আপনাদেরকে শেষ করতে চাই। সেটা হচ্ছে যে উইল গোনা প্রোভাইড এভরিথিং, উইল গোনা প্রোভাইড এভরিথিং, আওয়ার মেরিট, আওয়ার হার্ড ওয়ার্ক, our experience, we're going to provide everything for you to get the eternal journey of your main score in the arts. আপনি হয়তো এই কথাটা বলতে পারবেন আফটার ফিনিশিং দ্য কোর্স যে লিজন এডুকেশন and Joy Bhaiya have sacrificed, provided everything for me. এই কথাটা আপনারা নিজেদেরকে বলতে পারবেন। অলরাইট, সো ফাইনালি আমাদের কোর্সটা তো স্টার্ট হবে 19th-এ, আমাদের কোর্সটা 19th-এ স্টার্ট হয়ে যাবে। এন্ড আমরা আমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা আমরা শেষ করে ফেলবো বাই 16th। হ্যাঁ, অলরেডি এখানে কয়েকজন আছেন যে অলরেডি রেজিস্টার্ড করে ফেলছেন। কেউ আছেন এখানে যারা রেজিস্টার্ড করে ফেলছি? নেই? আর মুখে বলেন থাকলে কেউ। ওকে, আমি তো পরে ঢুকছি, কোর্স ফি কত? আচ্ছা হ্যাঁ বলবো। সো আমাদের এটা 16th-এ আমরা এটা শেষ করে ফেলবো। 16 পরে আপনার সাথে রেজিস্ট্রেশন করতে আমার কোনো সুযোগ থাকবে না, কারণ আপনাদেরকে নিয়ে ভাই প্ল্যানিং এর ব্যাপার আছে। 17 18 এই দুদিন যদি আমরা একটু প্ল্যানিং না করতে পারি, তাহলে 19th-এ ক্লাস শুরু করবো কিভাবে? সো আমাদের কোর্স ফিটা হচ্ছে, আমাদের কোর্স ফি যে ডিসকাউন্টটা, হ্যাঁ, এটা আপনি পাওয়ার জন্য আপনি যেটা করতে হবে, আপনাকে এই মুহূর্তে আপনি একটা স্ক্রিনশট নিয়ে ফেলতে হবে। এটা শুধুমাত্র তাদের জন্য যারা এই ক্লাসটাতে জয়েন করেছে। সো আপনি একটা স্ক্রিনশট নিয়ে ফেলতে হবে। স্ক্রিনশট নিয়ে লিজনের হোয়াটসঅ্যাপ থেকে যে মেসেজগুলো আপনারা পেয়েছেন, লিজনের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। লিজনের হোয়াটসঅ্যাপে যখন কন্ট্যাক্ট করবেন, আপনার কাছে অটোমেটেড একটা অ্যামেজিং ডিসকাউন্ট ফি অ্যানাউন্সমেন্ট চলে যাবে। ঠিক আছে? সো এটা যারা এখানে ক্লাসটা করছেন, একটা স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশটটা নিয়ে লিজনের হোয়াটসঅ্যাপে যে স্ক্রিনশটটা পাঠাবেন, এন্ড ইউ উইল অটোমেটিকলি গেট দ্য, ঠিক আছে? আর আমাদের কোর্স ফিটা 15,000, বাট অ্যামেজিং ডিসকাউন্টের ফি আছে একটা, হ্যাঁ, একটা অ্যামেজিং ডিসকাউন্ট ফি, যেটা আসলে আপনাদের কাছে ভালো লাগবে। সো
স্ক্রিনশট নিয়ে ফেলেন, লিজেনার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেন এন্ড ইউ উইল গেট দ্য ফি। ওকে, অলরাইট, কোশ্চেনস নিব। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করেন ভাই। ভাইয়া আপনাদের কোর্সটা মেইনলি শুরু হবে কখন? রাত 9টার কোনো ব্যাচ করা যায় কিনা? না, আমাদের কোর্সটা শুরু হচ্ছে বাই 10:15। হ্যাঁ, পরবর্তীতে লেভেল অনুসারে আমরা ডিভাইড করে আমাদের 7 PM থেকেও আমাদের থাকবে। যেমন 7 PM এ আমরা অনেক রাইটিং, কারণ ক্লাসের মধ্যে যদি সব রাইটিং 10 PM 10:15 এ যদি আমরা রাইটিং চেক করতে চাই তাহলে পড়াইতে পারি না। 10-15 PM এ যদি আমরা স্পিকিং প্র্যাকটিস করাতে যাই তাহলে পড়ানো যাচ্ছে না। সো যে প্র্যাকটিস সেশনস এইসব জিনিসগুলো ক্লাস ডিউরেশন কত হবে? এগুলো আমরা 7 PM থেকে শুরু করে 7 PM থেকে শুরু করে আমরা 8:40 পর্যন্ত প্রায় 2 ঘন্টার মতো আমরা একটা সেশন করি। ক্লাস ডিউরেশন হচ্ছে 10-15 থেকে শুরু করে ভাই 11-15 আমরা শেষ করার চেষ্টা করি, কিন্তু সবার তো কোশ্চেন থাকে। সো 11:30 11:40 পর্যন্ত চলে যায়। সো দ্যাটস দ্য ডিউরেশন। প্রতি ব্যাচে কতজন করে থাকবে নাকি আনলিমিটেড স্টুডেন্ট থাকবে? না, not unlimited student, in around 25 ভাই। হ্যাঁ, 25 not more than that. Not more than 25. In around 25 ভাইয়া। ওকে, আমি আসলে একবার পরীক্ষা দিয়েছিলাম, একটা ব্যান্ড স্কোর 6 এর নিচে আসছে, যাই হোক আমাকে আবার দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমার যেটা বেসিক গাইডলাইন আর রিডিং একটু টাইম ম্যানেজমেন্টের চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। এছাড়া ওভারঅল 6 আপ আছে সবগুলোতে। তো সেক্ষেত্রে কিভাবে আমাকে হেল্প করা যেতে পারে? প্রথমত আসলে আপনার দেখতে হবে, যেমন আমি বলেছি, যেমন আমরা কি কখনো বাসায় চেষ্টা করে দেখেছি রিডিং এ 40টা কোশ্চেন আছে। আমরা কখনো আলাদা করে শুধু কোশ্চেন পড়ে দেখেছি যে কোশ্চেন পড়তে আমাদের আসলে কত সময় লাগছে? আমরা হয়তো এটা দেখি যে আমরা একটা পরীক্ষা দিয়ে ফেললাম, আচ্ছা আমার পরীক্ষার মধ্যে আমি 30টা দিতে পারলাম অ্যান্সার, বা আমি পুরো 40টা দেওয়ার সময় আমার হয়তো 80 মিনিট লেগে গেল। আমরা এভাবে জাজ করি। কিন্তু আমরা কি আসলে এভাবে জাজ করি যে আসলে প্রত্যেকটা কোশ্চেন পড়তে আমার কত সময় লাগছে? আমরা যখন লোকেট করতে যাচ্ছি, কোন ধরনের কোশ্চেন গুলো লোকেট করতে আমার সময় বেশি লাগছে এক জিনিস, আর আমার এত সময় লাগছে সেটা অন্য জিনিস। যে আমার 60 সেকেন্ডস লাগছে লোকেট করতে, আমার কোশ্চেন বুঝতে আমার 40 সেকেন্ডস লাগছে, এন্ড দেন আমার ওই জায়গাটা আমাকে পড়তে আমার 30 সেকেন্ডস লাগছে। দেখেন, এই জিনিসগুলো যদি আইডেন্টিফাই না করা যায় তখন আমি আপনাকে একটা ধারণা দিতে পারি, বাট এই জিনিসগুলো যদি আপনি আইডেন্টিফাই করে ফেলেন তখন আপনার জন্য যে আইডিয়াটা তখন দিতে পারবো সেটা বেটার হবে। ডোন্ট ইউ থিংক সো? ক্লিয়ার। স্পেসিফাই করে একটা হচ্ছে নিজের উপর একটা ধারণা করে একটা কিছু করলাম, যেটা আপনি আগে করেছেন, গতবার পরীক্ষা দেওয়ার আগে করেছেন, তাই না? যে পরীক্ষা দিয়েছেন, আচ্ছা এখন আমি 35 করতেছি, এখন 30 হচ্ছে, বা এখন আমার 25 হচ্ছে, এরকম। এটা হচ্ছে এক ধারণা। আর আরেকটা হচ্ছে একদম স্পেসিফিক ভাবে প্রত্যেকটা কোশ্চেন অনুসারে, হ্যাঁ, সেখান থেকে আইডিয়া বের করা যে কোথায় কি আসলে কি হচ্ছে। দেন ইউ ক্যান গেট দ্য আইডিয়া, ওকে হোয়াট আই নিড টু ডু। কারণ ভাই, প্রবলেম যদি প্রপারলি আইডেন্টিফাই না করেন সলিউশনটা কিন্তু প্রপার হবে না, তাই না ভাই? এক্স্যাক্টলি। কারেক্ট, ঠিক ভাই। সো এভাবেই করবো হেল্প, শুধু আপনাকে না ভাই, সবাইকেই। সেক্ষেত্রে যেটা হলো, তাহলে আমার পরীক্ষাটা একটু শর্ট ফিট আবার দিতে যাচ্ছি। এখন আমি আসলে পিএইচডি প্রোগ্রামের জন্য একটু ট্রাই করব, আর আমি হেলথ কেয়ার প্রফেশনাল। ইন ডিটেইল বলতে চাচ্ছি তাহলে না। হয়তো ডিরেক্টলি হয়তো আপনি অ্যাডভান্সে চলে যাবেন ভেরি সুন, বা ডিরেক্টলি ইন্টারমিডিয়েটে চলে যাবেন। আপনার কয়েকদিন ক্লাস করানোর পরে না ভাই, আমরা যখন একটা উইকলি টেস্ট নিব, হ্যাঁ, তখন কিন্তু আমরা আপনাকে খুব দ্রুত এটা সাজেস্ট করতে পারবো, তাই না? ক্লিয়ার। আচ্ছা, ছোট আপনাদের একদম জানলে কিভাবে বুঝতে পারবো ভাই, বলেন? ক্লিয়ার। আপনাদের মেইন ট্রেনার কি আপনি নাকি আপনার অ্যাসোসিয়েট আর কেউ থাকবেন? না, এই কোর্সটাতে আমিই থাকবো ভাই, মেইনলি আপনি? অল দ্য ওয়ে, অল দ্য ওয়ে, ওকে। অল দ্য ওয়ে আই উইল বি देयर। আমাদের আরো অনেকগুলো কোর্স আছে, বাট ফর দিস কোর্স আই উইল বি देयर। ঠিক আছে, এখানে লেখা আছে, দেখবেন যে কন্ডাক্টেড বাই, ঠিক আছে, দেখবেন। সো এই কোর্সটাতে পুরোটাই আমি থাকবো, অনলি মি। এটা কতদিনে শেষ করে দিচ্ছে আপনাদের? কারণ আমার সাথে যখন আপনি ক্লাস করবেন না, তখন দেখা যায় কি ক্লাস করতে করতে আপনাদের সবার নাম জানা হয়ে যায়, তাই না? আপনাদের সবার সাথে একটা ফ্রেন্ডলি রিলেশন হয়ে যায়, আপনারাও শেয়ার করতে পারেন। সো আজকে একজন ক্লাস নিল, কালকে তখন দেখা যাচ্ছে এই জিনিসটা মেইনটেইন করা যায় না। এটা স্বাভাবিক। আর একেকজন টিচার একেকভাবে হ্যান্ডেল করে, তাই না? যেহেতু আমি আপনাকে দেখিয়েছি না, আমাদের সার্ভারটা দেখেছেন। সো ওই জায়গাটাই মেইনটেইন করার জন্য দেয়ার আর টিম, যেমন আমাদের টেকনিক্যাল টিম আছে, দেয়ার আর আদার টিম, বাট ফর হেল্পিং ইন দ্য আইএলস আই উইল বি দেয়ার অলওয়েজ। আচ্ছা ভাইয়া, লাস্ট যেটা আপনাদের অফলাইনে কেন নেই? আমাদের অফলাইন সেন্টারটা, এটার প্রধান কারণই হচ্ছে 2টা কারণ আসলে এখানে। প্রথম কারণ, দেখুন, আপনি ধরেন অফলাইনে কোথাও একটা পড়লেন, যেকোনো একটা সেন্টার, যেমন আমি একটা মেন্টরসে পড়াতাম, ওকে। সো ওখানে যে জিনিসটা হয়, আমি দেখতাম স্টুডেন্ট আসতো,
পড়তো, বাসায় চলে যেত। নো প্র্যাকটিস। আপনি এখন বাসায় কিছুক্ষণ পরে আপনি কি করবেন? আপনি হয়তো ফোন টিপবেন। আমি খেলা দেখব। অন্য ৩ জন স্টুডেন্ট আপনি দেখবেন যে তারা ল্যাঙ্গুয়েজ ক্লাবে প্র্যাকটিস করতেছে। আপনি ১ দিন জয়েন করবেন না ভাই, ২ দিন জয়েন করবেন না। ৩ দিনের সময় আপনার মনে হবে যে না আমি জয়েন করি। এই সুযোগটা এখানে ক্রিয়েট করা যাচ্ছে। অনলাইনে হলে আপনি রাতের ২ টার সময়। গতকালকে আমরা দেখছিলাম। ঠিক আছে? আজকে পোস্টও দিব এটা নিয়ে। সো গতকালকে দেখছিলাম। কালকে ২ টার সময় স্টুডেন্টরা বসে প্র্যাকটিস করতেছে। ২ টা মনে হয় তখন ৭, ৮, ৯ এরকম টাইম বাজে। সো স্টুডেন্টরা প্র্যাকটিস করতেছে। হোয়াট ডিড ইউ ডু ইন দ্যাট টাইম? এগুলো সরাসরি আসলে ক্রিয়েট করা পসিবল হয় না। আর আপনি যদি সরাসরিও পড়েন আপনাকে সেই ভাই ওই যে মনিটরেই তো পড়াবে। যদি ভালো কোথাও পড়েন তাহলে। আল্টিমেটলি। এটা ডোন্ট ইউ থিংক সো? যেতে হবে, স্ক্রিনে যেতে হয়। স্ক্রিনের বিকল্প তো নেই, যেতেই হবে। কারেক্ট। সো সেটাই বললাম। সো যে জিনিসগুলো আসলে অনেকের আম সো অন্য যেটা বললাম যে আমরা যে জিনিসগুলো আসলে ক্রিয়েট করতে পারছি থ্রু আওয়ার সার্ভার, এটা আসলে সরাসরি আসলে কখনোই পসিবল না। সো ইটস অল অ্যাবাউট হাউ মাচ উই ক্যান গিভ ইউ। ক্লিয়ার। আর কারো কোনো কোয়েশ্চেনস ভাই? ভাই ভাইয়া, স্পিকিং এর এটা কয়টা ক্লাস নেন? জি, বলেন। সোনালী বলেন। সঞ্জিদা? স্পিকিং এর কয়টা ক্লাস নেওয়া হবে ভাই এখানে? ভাই আমরা এটাই বলছি আমাদের কোর্সটার নামই কাঙ্ক্ষিত স্কোর পাওয়া পর্যন্ত। সো আনটিল ইউ গেট দ্য স্কোর। এখানে এমন নাই যে আমরা ৫টা ক্লাস করাবো, ৮টা ক্লাস করাবো। করার পরে এরপর আপনি পারলেন, না পারলে আপনি শেষ। যেমন আজকে রাইটিং টেস্ট 1 এর ক্লাস করালাম। জি। রাইট? এখন আপনি এটার পরেই যে আপনি একদম আপনার যে ব্যান্ড স্কোর লাগবে সেই ব্যান্ড স্কোরের রাইটিং আজকে রাতে লিখে ফেলতে পারবেন। সেটাই পরীক্ষার হলে লিখে ফেলবেন, সেই 7 পেয়ে যাবেন। ইট উইল নট গোনা হ্যাপেন। সো আবারও বললাম, একটা হচ্ছে পড়ানো আর একটা প্রিপেয়ার করে দেওয়া। ওই বিলিভ ইন দ্য সেকেন্ড ওয়ান। না এরকম হয় যেমন আপনি লিগানে আছেন ভাইয়া, তো এখন আপনার অন্য জায়গায় একটু হ্যান্ডসাম স্যালারি পেলেন, চলে গেলেন, তখন কোথায় হ্যান্ডসাম স্যালারি পাবো? আরেকজন মানে এখানে পড়াচ্ছেন, লিজানে পড়াচ্ছেন, তখন আমার কথা আপনি চলে বলতেছেন? গেলেন। হ্যাঁ হ্যাঁ, আমার ওনারশিপ পার্সেন্টেজ আছে ভাই। আমি যাইতে পারবো না। সরি। মাশাআল্লাহ। ওরা ওভাবেই রাখছে। জয় ভাই, আমি লাস্ট আরেকটা যেটা হলো সবার পক্ষ থেকে জি, অ্যাজ এ ট্রেনিজ জি। আসলে যেটা কোর্স ফিটা সবারই নিতে হয়। আপনাদের যেহেতু অনলাইন বেস, আপনাদের ওরকম প্লেস বরাবর ওরকম করতে বা নিতে হচ্ছে না। তো সেক্ষেত্রে কোর্স ফিটা যদি ৬ থেকে ৭ এর মধ্যে রাখা হয়, এটা না ভাই, জাস্ট কোর্স ফি অলওয়েজ রিকমেন্ডেশন। ডিপেন্ড অন দ্য কোয়ালিটি ইউ প্রোভাইড। ঠিক আছে? আ বাংলাদেশে কিন্তু আপনি দেখবেন যে 1K 2K এর মধ্যেও আছে। সো ইটস অলওয়েজ মোর অ্যাবাউট, এটা বললাম তো ভাই। একটা হচ্ছে আপনাকে পড়ানো, আরেকটা হচ্ছে আপনার উই ওয়ান্ট টু টেক দ্য রেসপন্সিবিলিটি। উই ওয়ান্ট টু হেল্প ইউ আনটিল ইউ গেট দ্য স্কোর। দেয়ার ইজ আ ডিফারেন্স। সো ইটস অলওয়েজ গোনা ডিপেন্ড অন দ্য কোয়ালিটি ইউ প্রোভাইড। আমার ভালো লেগেছে। ঠিক আছে, আমি অনেকগুলাতে কোর্স ফি ভালো দিয়েছি। ডাবল ৩ ডাবলও পে করেছি। বাট আমার ২-৪ টা কথা ভালো লাগেনি। আমি এটা কন্টিনিউ করিনি। এটা হলো আমার নেচার। তো এখন যেটা হোল আমরা যেটা ট্রেইনি কমিউনিটি আছে, ট্রেনিজ তাদের ক্ষেত্রে যেটা হলো ৬-৭ আপনারা যেহেতু নতুন শুরু করেছেন, আপনাদের অর্গানাইজ হচ্ছে পড়াচ্ছেন। তো আমার মনে হয় এটা হলে এখানে একটু মাস গ্যাদারিং হবে এবং এটার দ্বারা সবাই বেনিফিটেড হবে। তো একটা যেটা হলো কমেন্ট সেকশনে আমার কথা এটাই, যদি এটার মধ্যে সম্ভব হয়, আপনাদের যেহেতু একটা অথরিটি বডি আপনারা আছেন আর ওনারশিপের আপনি একটা পার্ট, সেক্ষেত্রে একটা যে একজন ট্রেনি সেটা কমেন্ট করছে আসলে এটা রাখা যায় কিনা। ও আচ্ছা, প্রথমে একটা জিনিস আপনাকে কারেক্ট করি। উই আর নট নিউ। উই আর টিচিং স্টুডেন্ট ফ্রম 2017, ওকে। বাট আমরা প্রপারলি একদম আমাদের ব্যাচ অনুসারে শুরু করি আমরা 2019 এ। অ্যান্ড উই আর অলসো দ্য রেজিস্টার্ড ফ্রম বাংলাদেশ গভর্নমেন্ট। সো এটা একটা জিনিস আছে। আর আরেকটা হলো যে অ্যাবাউট দ্য পেমেন্ট ইস্যুস, আই barely talk about it. If anyone have like the financial problem, personal problem, you can talk in the Lizon WhatsApp. বাকি পেমেন্টের ব্যাপার I can't talk here ভাই। ওকে? I can talk here. Other thing. Okay, Sir, আর কোনো hello? কোয়েশ্চেন করতে পারেন? হ্যাঁ, প্লিজ। হ্যালো বলেন রাফি ভাই। স্যার, আমি অলরেডি পরীক্ষা দিয়েছি গত মার্চে। সো আমার ব্যান্ড স্কোরটা আসেনি। সামহাউ আমি রাইটিং এবং রিডিং এ একটু ফল ডাউন হয়েছে আমার। একটাতে 5 একটাতে 5 আর বাকি দুইটাতে 6 আছে। তো যার জন্য আমার সবসময় রিডিংটা এবং রাইটিংটা চ্যালেঞ্জিং ছিল আমার জন্য। আমি মক টেস্টে আমি আমার ডিজায়ার ব্যান্ড স্কোর পাইতাম না। তারপর রিস্ক নিচ্ছিলাম, পরীক্ষা দিচ্ছি, বাট এট দি এন্ড আসলে আমার ডিজায়ার স্কোর আসেনি। তো আমি পরীক্ষা দিব, মানে বুঝতে পারছিলাম না কোথায় যাবো, কি করবো। এদিকে আমার সময় চলে যাচ্ছে, তো আপনাকে পাওয়া আর কি। তো এখন আমি চাচ্ছি যে আমার রিডিংটাকে মানে 6 এর মধ্যে নিয়ে যাওয়ার জন্য, রাইটিংটাকে। এখন আমি বুঝতে পারছি না যে কিভাবে ক্লিয়ার করবো আর কি। আমি অনেক চেষ্টা করতেছি, বাট স্কোরটাকে আমি
উঠাতে পারছি। ওকে ভাই, আপনার কথা ব্রেক করছে। হোপফুলি আই হ্যাভ আন্ডারস্ট্যান্ড ইউ। সো আপনি আপনার ডিজায়ার স্কোর মিস করেছেন রিডিং এবং রাইটিং এ। ওকে, সো দেখুন শুধু রিডিং এবং রাইটিং এ না, বিশেষ করে দুইটা মডিউল, আরেকটা আছে স্পিকিং এ, অনেকে মিস করে। সো যে জিনিসটা হয় আমাদের বেশিরভাগ ক্ষেত্রে, আপনি যদি একটু গুগলে দেখেন, ঠিক আছে, ওখানে দেখবেন যে ওই যে বিজ্ঞাপন দেওয়ার জন্য তো 2-3 জনের রেজাল্ট প্রকাশ করা হয়, বাকি যারা পড়েছে তাদের কোনো খোঁজ নেই। দ্যাট ওয়ান। নাম্বার টু ইজ আমরা গ্রুপে ঘুরে দেখবো যারা স্কোর তাদের আপলোড করে, আমরা দেখবো যে বেশিরভাগের ক্ষেত্রে অ্যাটলিস্ট একটা মডিউলে তারা যে স্কোরটা পেতে চায় সেই স্কোরটা পায় না। এটা প্রথম এবং প্রধান কারণ, এনশিওর করা হয় না। কি করা হয় না ভাই? এনশিওর করা হয় না। আপনি পরীক্ষা দেওয়ার আগে আপনাকে এনশিওর করা হয় না যে হ্যাঁ ইউ আর রেডি, নাও ইউ আর রেডি টু গেট দ্য স্কোর। এই জিনিসটা এনশিওর করা হয় না। এই জিনিসটা এনশিওর করার জন্য কি লাগবে? ইভালুয়েশন লাগবে ভাই। কিসে? শুধু রাইটিং ইভালুয়েশন? নট রিয়েলি ভাই, নট অনলি রাইটিং ইভালুয়েশন। আপনার ইভালুয়েশন, রাইটিং এ তো ইভালুয়েশন লাগবেই, অন্য মডিউলেও কিন্তু ইভালুয়েশন আছে। এখন আপনি বলতে পারেন রিডিং এ কি ইভালুয়েশন? রিডিং ইভালুয়েশন আছে। কিছুক্ষণ আগেই একটা ভাইকে বলছিলাম যে রিডিং আপনার ঠিক কোন কোয়েশ্চেন টাইপস আসলে কি হচ্ছে, কোনটাই কত সময় আসলে লাগছে, তাই না? এই ইভালুয়েশন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ইভলিউশন গুলো যখন আপনার করা হবে, যখন আপনাকে এগুলো করে দেওয়া যাবে, তখন আপনি বুঝতে পারবেন আপনার প্রবলেমটা কোথায়, আমরা বুঝতে পারবো আপনার প্রবলেমটা কোথায়, সেই অনুযায়ী আপনাকে আসলে গাইডলাইনটা দেওয়া যাবে। তখন গিয়ে আপনার ইমপ্রুভটা রাইট ওয়েতে হবে। একটা হচ্ছে আপনাকে পড়িয়ে দিলাম, আপনাকে যেভাবে পড়ালাম 30 জনকেও সেভাবে পড়ালাম, 100 জনকে সেভাবে পড়ালাম, things doesn't really work that way all the time. Sometimes it work, but all the time not really. So এই ইভালুয়েশন প্রসেসটা খুব গুরুত্বপূর্ণ, স্পিকিং বলি, রাইট, সব প্রত্যেকটা মডিউলের ক্ষেত্রে। সো উইল গোনা লাইক ফলো দ্যাট। আর কারো কোনো কোশ্চেনস ভাই? থ্রু করেন, আদারওয়াইজ স্যার ভাইয়া আমার সমস্যা ছিল স্যার, হ্যাঁ। আমার টাইম ম্যানেজমেন্টে সমস্যা হয়েছিল এক্সাম ডে মানে টেস্ট ডেতে আর কি। সেকশন 1 এ আমি অনেক সময় ইনভেস্ট করেছিলাম, যার কারণে আমার আর আনসার করতে পারিনি। আবার এটাই হয়, বললাম তো ওই জিনিসগুলো। ওভার একটা হচ্ছে আমরা মুখস্থ time করে management- যাই না, যেমন আমরা পরীক্ষার হলে কি হয়, আমরা মুখস্থ করে যাই যে আমরা পার্ট 1 আগে সবগুলো অ্যান্সার করবই। মুখস্থ না ভাই, আপনাকে প্রিপেয়ার করতে হবে ফর দ্য এক্সাম টাইম। হ্যাঁ, যেমন আমরা কি মুখস্থ করি, যেমন আমরা মার্কারের জন্য মুখস্থ করি, যে আমরা মার্কার মুখস্থ করলে সব স্পিকিং এ চলে আসবে, কিন্তু আপনি আমাকে একটি স্টুডেন্ট দেখাতে পারবেন who cannot speak properly in anything but got a super score in IELTS speaking? Never happened. The person who get a good score in IELTS speaking, they can also speak about anything. So মুখস্থ করে যাওয়া, আপনাকে কিভাবে প্রিপেয়ার করতে হবে সেটা হচ্ছে যে এক্সাম টাইমে, এক্সাম এনভায়রনমেন্টে যে কোনো সিচুয়েশনে আসুক না কেন, ইউ উইল বি এবল টু গেট দ্য স্কোর ইউ নিড। দ্যাটস হাউ উই নিড টু প্রিপেয়ার ইউ, দ্যাটস হাউ ইট ওয়ার্ক। ওকে সঞ্জিদা, অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করবেন ভাই, বলেন, অনেকক্ষণ ধরে কোশ্চেন জিজ্ঞেস করবেন। হ্যাঁ বলেন ভাই। ভাইয়া আমাদের সপ্তাহে কয়টা ক্লাস হবে? আমাদের সপ্তাহে ক্লাস হবে ভাই, আমাদের মেইনলি আমাদের ক্লাস হবে 4টা, রাইট। সাথে আমাদের আরেকটা দিন থাকবে, আমাদের একটা সেমিনার হয় প্রত্যেক উইকে। এই জায়গাটা আমরা কিছু কাজ করি। একটা কাজ হচ্ছে যে আপনাদের প্রবলেম থাকে, অনেক কিছু থাকে, সেটা নিয়ে আমার সাথে আলাদা করে কথা বলা, সেই জিনিসটা হয়। এছাড়াও স্টাডি অ্যাব্রড অনেক কিছু নিয়ে, আমাদের অনেক স্টুডেন্ট তো দেশের বাইরে আছেন, তাই না, ওনাদেরকে আমরা এখানে ডেকে থাকি। অনেক স্কোর পেয়ে গেছেন, এখন হয়তো দেশের বাইরে যাননি, যাবেন। সো এটাতে যে হয়, ওরাও তো লিজন কমিউনিটি অলরেডি না, ওরা লিজন থেকে পড়েই ভালো করেছে। এতে করে যেটা হয়, আপনার একটা ভ্যালিড জায়গা থেকে, আপনারা এখান থেকে, আপনারা যেখানে পড়ছেন সেখান থেকে পড়ে ভালো স্কোর করেছে, ওদের সাথে আপনাদের একটু কথা বলার সুযোগটা হয়। সো এই জিনিসগুলো আমরা সেমিনারে করে থাকি। সো 4 days + 1। ভাইয়া আমি তো একদম বেসিক থেকে শুরু করতে যাচ্ছি, একদম বেসিক মানে আমার আইএলটিএস এর সম্বন্ধে কোনো আইডিয়াই নাই, আমি একদম বেসিক থেকে শুরু করতে যাচ্ছি। রাইট, সো ইউ উইল গোনা স্টার্ট ফ্রম প্রি বেসিক। জি ভাইয়া। ঠিক আছে, ওকে। এই যে আমাদের এখানে আমরা এই যে আমরা দেখাই ভাই, তারপরে টাইমিংটা বলবেন ভাই, ক্লাসের টাইম? এই যে দেখেন আমরা গ্রামার ক্লাস করাই, একদম সিম্পল গ্রামার ক্লাসগুলো আমরা করে থাকি। সো ইউ উইল গোনা স্টার্ট ফ্রম প্রি বেসিক, ডোন্ট ওয়ারি সঞ্জিদা। হ্যাঁ, টাইমিংটা হচ্ছে ভাই 10:15। ভাই। হ্যাঁ 10:15 ভাই, 10:15, 10:15 আমাদের ক্লাস শুরু হবে। সকাল ভাইয়া 10:15 আপনাদের আমার একটা কোশ্চেন ছিল করেন, অন্তরা করেন। ভাইয়া, সেটা প্রি বেসিক আর বেসিকের মধ্যে ডিফারেন্সটা আসলে কি? হ্যাঁ হ্যাঁ, দ্যাট ওয়ান কোশ্চেন। নেক্সট। আচ্ছা, আর হচ্ছে আমাদের কি ভোকাবুলারি আলাদা করে পড়তে হবে, নাকি হচ্ছে আমরা প্র্যাকটিস করতে করতে এটা আমাদের হয়ে যাবে? ওকে, সো প্রথমত ফার্স্ট কোশ্চেনটা অ্যান্সার করি, প্রি বেসিক ভার্সেস বেসিক। সো আমরা বেসিক তখনই একটা স্টুডেন্টকে আমরা জাজ করি, আইএলটিএস যেহেতু আলটিমেটলি দ্য গেম অফ ব্যান্ড স্কোর, রাইট, দ্য গেম অফ ব্যান্ড স্কোর। সো আমরা প্রথম স্টুডেন্টকে যেটা জাজ করি আসলে স্টুডেন্টটা কোন ব্যান্ডে আছে। যদি স্টুডেন্ট আন্ডার 5 হয়, যদি স্টুডেন্ট
আন্ডার 5 হয়, তখন আমরা স্টুডেন্টকে প্রি বেসিক মুভ করি। প্রি বেসিক মানে হচ্ছে এখানে শুধুমাত্র আমরা স্কিল নিয়ে কাজ করি। স্কিল কেমন? যেমন দেখুন, প্রথমত রিডিং পড়ে যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি যত কিছুই শিখেন রিডিং তো আপনি অ্যান্সার করতে পারবেন না। ওই পরীক্ষার হলে গিয়ে সময় নষ্ট হবে। লিসেনিং, লিসেনিং এ যদি চিন্তা করি কি ভাই, লিসেনিং এ they use a lot of accents. They use British accents, or British সবাই একইভাবে কথা বলে না। They use Australian accent, US accent, bilingual accent. Bilingual accent কোনগুলো? Indian accent, French accent, Chinese accent, এগুলো ইউজ করে। এখন আপনাকে প্রথমে দেখতে হবে যে এই স্টুডেন্ট আসলে কত পার্সেন্ট শুনে বুঝতে পারছে। এখন if you don't understand even 70% they are using, means you are not really ready for the question types yet. তাই না ভাই? তখন আমরা আপনাদেরকে এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে যে আপনি রিডিং পড়ে বুঝতে পারছেন কিনা। আর ইউ এ কুইক রিডার? কুইক রিডার মিন্স ইউ ক্যান রিড এন্ড আন্ডারস্ট্যান্ড কুইক। এটা লিসেনিং ও কাজে লাগবে, কারণ লিসেনিং আমাকে যত সময় দেয় ওই সময় কোশ্চেনগুলো কিন্তু আমরা প্রপারলি পড়ে শেষ করতে পারি না। সো ইফ ইউ আর এ কুইক রিডার ইট উইল গোনা হেল্প ইউ রিডিং এন্ড লিসেনিং টু। সো ইন প্রি বেসিক উই মেইনলি ওয়ার্ক ফর দ্য স্কিলস, the skills নিয়ে কাজ করি rather than IELTS. Okay, that's one answer. Another answer is about the words. The words is, the problem for the words for us is, just think about yourself, Antara. The words we already know, it really good enough. The words we learn from class 1 to 12, good enough to continue your conversation in daily basis. But are we able to do that? Not really. The problem is not we don't know a lot of words. The main problem is we are unable to implement that we already know. So আপনার ওয়ার্ডের প্রবলেম থাকলে আপনাকে ওয়ার্ড শিখতে হবে, বাট ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে ওয়ার্ডগুলো অলরেডি আমরা জানি সেগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারতে হবে। When you can implement what you know, then you will go for learning more. Answered? Antara? জি, জি ভাইয়া, বুঝতে পেরেছি। Any more questions ভাই? না থাকলে আমরা প্যাক আপ করব। ভাইয়া আমার একটা প্রশ্ন আছে যে বলেন। আমি মক দিয়েছি, মকে মোটামুটি ভালো আসছে, কিন্তু আমার স্পিকিং এ খারাপ, যে 6 আসতেছে, প্রতিবারই 6 আসছে। একবার শুধু 5.5 আসছে আর বাকিগুলোতে 6 আসছে। কিন্তু আমি চাচ্ছি হচ্ছে ওটাকে আমি কি 7 এ কিভাবে নিব? আমার বাকিগুলো ইনশাআল্লাহ পারবো, কিন্তু আমার স্পিকিং একটু সমস্যা। এখন আমি স্পিকিং এর জন্য কি কোনো সুবিধা পেতে পারি নাকি? আমাদের স্পিকিং এর জন্য যে জিনিসটা হয়, প্রথমত তো ল্যাঙ্গুয়েজ ক্লাবে ইউ উইল গোনা প্র্যাকটিস, ইউ উইল গোনা গেট সাম পিপল দোজ হু আর ইন দ্য সেম লেভেল। That one. Number 2, every week we take the test. So in the test, you will get, like, every week you will get the evaluation. That's number 2. Number 4 or 3, whatever. The thing is, I need to find out the problems you are facing. আমি স্পিকের ব্যান্ড ডিসক্রিপ্টর দেখে আসলে আপনাকে বুঝতে হবে যে আপনি কেন এই জায়গাটা থেকে এই জায়গায় রিচ করতে পারছেন না। সো এখানে দেখেন এক একটা ব্যান্ড করে কয়টা করে পয়েন্ট ভাই? অ্যাটলিস্ট 3টা করে পয়েন্ট। টোটাল 4টা ব্যান্ড ডিসক্রিপ্টরস আছে আমাদের। প্রত্যেকটা 4টা করে যদি আমরা চিন্তা করি, এখানে 9টা 10টা, সো ইন অ্যারাউন্ড 10 পয়েন্টস। এখন আমাকে আগে দেখতে হবে যে ভাই এই পয়েন্টগুলোর কোন কোন জিনিসগুলো আপনি মিস করছেন। একটা হচ্ছে আপনাকে স্কোর দিয়ে দাও, হ্যাঁ ভাই আপনি 6 পেলেন। আরেকটা হচ্ছে না, এভাবে প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি ফাইন্ড আউট করা, দেন আই ক্যান হেল্প ইউ। ডোন্ট ইউ থিংক সো সাবিনা? ইয়েস স্যার। ওকে, অলরাইট, নাইস ওয়ান। আর কার কোনো কোশ্চেনস ভাই? হোপফুলি নো, রাইট? সে নাও। ইয়া, অনেকক্ষণ হয়ে গেছে। All right, thank you guys for joining. Hopefully it really helped you. যদি আপনাদের হেল্প করে থাকে, and I'm gonna see you in the class. জয়েন করে ফেলেন by the 16. একটা স্ক্রিনশট নেন। জি, করবেন কোশ্চেন? করেন। রাতে ক্লাস না দিনে ক্লাস? রাতে 10:15 PM ভাই, 10:15 PM, ঠিক আছে? রাত 10টায় 15তে। ভাই দিনের জন্য কোনো সুবিধা নাই? আমি তো মাঝে মাঝে 8টায় ঘুমাই যাই। না, একটু দেরিতে ঘুমাও আপাতত। ওকে, অলরাইট। 11:30 এর মধ্যে শেষ করে ফেলি ভাই। মাঝে মধ্যে 5-10 মিনিট তো একটু সময়, জাস্ট 11:15 এ শেষ করার। কিন্তু আপনাদের তো কোশ্চেন থাকে, এই যে দেখেন, এই যে কত কোশ্চেন আপনাদের যেতে পারছি বলেন, এই যে এরকম তো একটু 15-20 মিনিট লেগে যায়। সো তবে ভাইয়া একটু কথা বলি, হ্যাঁ বলেন। যদি হচ্ছে আধা ঘন্টা বা 20-25 মিনিট একটু আগিয়ে দিতেন তাহলেও হতো, কারণ দেখা যায় যে বেবি থেকে সকালে চেষ্টা স্কুলে করছি এটাকে 10 PM এ নেওয়ার জন্য। হ্যাঁ ভাই, আমরা চেষ্টা করছি। সো আপনাদের সবার সাথে যখন ক্লাসটা করব, সবাই যদি চায় যে এটাকে 10 এ শুরু করার জন্য, মেবি ওয়েলকাম। 9টা 9:30 হলেও একটু ভালো হয়। মেবি 9টা 9:30 হয়তো হবে না, মেবি ইন অ্যারাউন্ড 10, 9:45, 10, 9:50 এরকম কিছু হতে পারে ম্যাক্সিমাম।
সো আপনারা যখন জয়েন করবেন সবাই, তখন সবার প্রেফারেন্স অনুসারে আমরা কিছুটা হয়তো চেঞ্জ করতে পারি। So it will gonna depend on that. Okay. All right, guys. Thank you very much for joining. Hopefully you're gonna join there, and I'm gonna see you in the class. Till then, bye and good night.